আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সো তোমাদের আর্টস অ্যান্ড কমার্স পাঠশালাতে আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের আর্টস এবং কমার্স পাঠশালার কার্যক্রম শুরু করে দিয়েছি। তোমাদের জন্য আমরা অলরেডি আমাদের একটি অধ্যায়ের 2টি ক্লাস শেষ হয়েছে, অর্থাৎ আমরা হিসাব বিজ্ঞানের একটি অধ্যায় শেষ করেছি, যেখানে কিনা আমরা 2টি সুন্দর সুন্দর ক্লাস করেছি আমাদের হাবিবুল্লাহ ভাইয়ার, এবং পাশাপাশি তোমরা 2টা এক্সামও দিয়েছো। আমি মনে করি যে যারা ওই 2টি ক্লাস করেছো এবং এক্সামও দিয়েছো, তোমাদের এই একটি অধ্যায় সম্পূর্ণরূপে প্রস্তুতি গ্রহণ হয়ে গিয়েছে। সো এবার পালা আমাদের নতুন আরেকটি চমকের। সো তোমাদের নতুন চমক নিয়ে এসেছি। তোমাদের মাহিন ভাইয়া চলে আসছে তোমাদের সাথে তোমাদের বাংলাকে অনেক সুন্দর করে তুলে ধরতে। বাংলা অনেকেই তোমাদের ব্যাকরণ পার্টে অনেক বেশি সমস্যা। তোমরা যখন বাংলার প্রথম পত্র পড়তে যাও, তোমাদের অনেকেরই অনেক বেশি ভালো লাগে। যখন আমরা একটা গদ্য পড়ি বা কোনো একটা পদ্য পড়ি, তখন আমাদের অনেক ভালো লাগা কাজ করে, কিন্তু যখন ব্যাকরণ পার্টটা পড়তে যাই আমাদের অনেক বেশি কষ্ট হয়ে যায়। যদি এই কাজটাই করা যায় যে যখন আমরা বাংলা প্রথম পত্র পড়তে যাচ্ছি, যখন আমরা একটা গল্প পড়তে যাচ্ছি, তখনই যদি ব্যাকরণ পার্টটা একই সাথে পড়ে ফেলা যায়, তাহলে ব্যাপারটা কত মজার হয়, তাই না? সো এই কাজটাই করবে তোমাদের মাহিন ভাইয়া। সো ভাইয়া তোমাদেরকে বাংলা ফার্স্ট পেপার পড়াবে, কিন্তু সেইখানে বাংলা সেকেন্ড পেপারের ব্যাকরণের যে অংশগুলো তোমাদের জানা প্রয়োজন সেটা একই সাথে হয়ে যাবে। সো মনে হলো এই তো বাংলা প্রথম পত্র ক্লাস শেষ হলো, কিন্তু যখন শেষ হবে তখন তোমরা জানতে পারবে একই সাথে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় পত্র ক্লাস শেষ হয়েছে, এবং তোমরা প্রত্যেকটা নলেজই জানতে পারবে। সো তোমাদের প্রত্যেককে ওয়েলকাম করছি, এবং স্টার্টিংয়ে আমি একটু কথা বলে যাচ্ছি, কেননা সবসময় তো যেহেতু তোমাদের ক্লাস ওইভাবে নিব না, হয়তো বা এইভাবে সুযোগ হবে না তোমাদের সাথে কথা বলার। সো সবসময় ভাইরা ক্লাস নেবেন, ভাইরা অনেক কথা বলবে, অনেক গল্প করবে। বাট তোমরা যারা আমাদের শুরুতেই স্টুডেন্ট হিসেবে আছো, তোমাদের প্রত্যেকটা দাবি মানতে আমরা অনেকটাই বাধ্য, কারণ তোমরা এই প্রোগ্রামের, এই আমাদের প্রজেক্টের বা আর্টস অ্যান্ড কমার্স পাঠশালার প্রথম দিকের স্টুডেন্ট। যারা প্রথম দিকের স্টুডেন্ট তারা আমাদের কাছে অনেক বেশি অমূল্য। সো অনেক রত্নের মতো তোমরা। সো তোমাদের এক্সপেকটেশনগুলো আমরা ফিল আপ করার জন্য আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব ইনশাল্লাহ। সো বেশি কথা বলবো না, আমরা আমাদের দায়িত্ব পালনে বদ্ধ। আমরা আমরা তোমাদের কাছে প্রমিস করছি যে আমরা আমাদের দায়িত্ব পালন, তোমাদের জন্য যা যা করা দরকার সব করব। বাট তোমাদের কাজ হচ্ছে আমাদের এই প্রজেক্টের, আমাদের আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা এই যে প্রোগ্রামটা আছে, বা এই যে নতুন একটা উইংস বন্দি পাঠশালা, নতুন একটি প্রতিষ্ঠান, সো এইটাকে ছড়িয়ে দিতে হবে প্রত্যেকটা কলেজে কলেজে। কারণ তোমার একটা ইনফরমেশন ছড়ানো, তোমার একটা ক্লাস ছড়ানো, এই জায়গাটা তোমার অন্য একটা বন্ধুকে, তোমার অন্য একটা বান্ধবীকে অনেক সহজ করে দিবে তার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিকে। সো এই জন্য আজকের ক্লাসটি শুরুতে তোমাদের কাজ হচ্ছে ক্লাসটি শেয়ার করে দাও, তোমার টাইমলাইনে রেখে দেওয়া। কেননা এই ক্লাসের তুমি ক্লাস করবে একবার, কিন্তু তোমাকে রিভিশন দিতে হবে বারবার। সো রিভিশন আমরা বারবার ক্লাসে দিয়ে আমাদের সময় নষ্ট করব না, রিভিশন দিব আমরা ক্লাসের পিডিএফকে। সো তোমাদের এই ক্লাসের পিডিএফ চলে যাবে এই ক্লাসটির ক্যাপশনে, অর্থাৎ যখন আমাদের ক্লাস শেষ হবে ভাইয়া এইখানে যা যা লিখবে সব কিছু সম্বলিত যে পিডিএফটা, সেটা পেয়ে যাবা তোমরা এই ক্লাসের ক্যাপশনে। তার মানে এই ভিডিওটি যদি তোমার টাইমলাইনে থাকে, তাহলে নিশ্চিতভাবে এই পিডিএফটিও তোমার টাইমলাইনে সরবরাহ হয়ে যাবে। সেই জন্য তোমার প্রথম কাজ হচ্ছে ক্লাসটি অবশ্যই তোমার টাইমলাইনে শেয়ার করে দাও। স্যার কথা বলবো না। সো তোমাদের মাহিন ভাই এখন শুরু করবে বাংলার এক অন্যরকম যাত্রা। সো আশা করি এই 2টি ক্লাসে তোমরা এই অধ্যায়টি বা এই যে গদ্য নাকি পদ্য, গদ্যটি অনেক সুন্দরভাবে শিখতে পারবে। সো মাহিন, সো ট্রাই ইউর বেস্ট। আসসালামু আলাইকুম সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আচ্ছা, আমরা যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা করবো, দেখো বোর্ডে তো তোমরা দেখতে পাচ্ছ অপরিচিতা পর্ব 1। আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি আবারও। আমার নাম হাসানুল হক মাহিম, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আমি দেখতে পাচ্ছি কমেন্টে অনেকেই আমাকে সালাম দিছো, সবাইকে আসসালামু আলাইকুম। তো দেখো, আমরা প্রথমে যে জিনিসটা নিয়ে দেখবো, গত দিনে কে পরীক্ষায় টপ করছো, অর্থাৎ গত যে অ্যাকাউন্টিং পরীক্ষা হয়েছে সেখানে যারা যারা টপ করছো তোমরা সকলে। আমরা দেখতে পাচ্ছি আসিফ বড়শোলা নিউ মডেল ডিগ্রি কলেজ থেকে, তারপর আমরা সেকেন্ডে দেখতে পাচ্ছি রাকিবকে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজে, এবং আমরা মিনহাজকে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া গভর্নমেন্ট
ডিগ্রি কলেজ থেকে। তো এই যে টপাররা যারা আছে তোমরা সবাই দেখো আমার পরনে একটা সুন্দর টি শার্ট দেখছো, এবং আমাদের এই যে বন্দি পাঠশালার যে একটা সুন্দর ডায়েরি আছে, এবং দেখো এখানে আমাদের লোগো আছে এসসিপির, এই ডায়েরিটা এবং এই যে টি শার্টটা তোমার ঠিকানায় চলে যাবে। তো এই জন্য কী করতে হবে, এই জন্য আমাদের নিয়মিত পরীক্ষা দিতে হবে। পরীক্ষাগুলো কখন হবে কি হবে আমরা সব ক্লাস অনুযায়ী আমরা আস্তে আস্তে তোমাদেরকে জানিয়ে দিব। তো চলো আমরা বাংলার যে মাহফিল, বাংলার মাহফিল শুরু করে দেই। আমরা আলোচনা সূচিটা দেখি কিভাবে আমরা এই যে বাংলার মাহফিল আজকে আলোচনা করব সেটা দেখো। দেখো আমরা প্রথমেই অপরিচিতের লেখার প্রেক্ষাপট, অর্থাৎ আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে কারণে অপরিচিতাটা লিখছেন সেই অপরিচিতার লেখার প্রেক্ষাপট। অর্থাৎ তুমি যখন কোনো একটা কাজ করছো তোমাকে প্রথমেই মাথায় রাখতে হবে যে ভাই আমি কি করছি, এই কাজটা কেন করছি। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, নিশ্চয়ই তুমি আগামী 4 বছর বা 5 বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে না। তোমার একটা ভালো পরিবেশ দরকার যেখান থেকে তুমি তোমাকে খুব সুন্দর করে নিজেকে গোছায় নিতে পারবা ভবিষ্যতের জন্য। তারপর দেখো লেখক পরিচিতি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যে পরিচিতিগুলো আছে সেগুলো আমরা জানবো। তারপরে রচনা সমূহ খুব সহজেই মনে রাখার উপায়। আমি তোমাদেরকে একটা গল্প বলবো যে গল্প দিয়ে সমস্ত উপন্যাস মুখস্থ হবে, আরেকটা গল্প বলবো যেটাতে নাটক মুখস্থ হবে, আরেকটা গল্প বলবো যেটাতে প্রবন্ধ মুখস্থ হবে। অর্থাৎ তুমি যদি 3টা গল্প পড়ো এবং 3টা গল্প মনে রাখো মাথায়, এমনভাবে তোমাকে আমি বুঝিয়ে দিব দেখবা যে সব পানি পানি লাগতেছে। চলো তারপরে এই যে আমরা যে জিনিসগুলো দেখলাম না, এখান থেকে আমরা অনুশীলন 1 করে ফেলবো। অর্থাৎ বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বোর্ড, ঢাকা বোর্ড অর্থাৎ বোর্ড এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যে সকল জায়গা থেকে প্রশ্ন এসেছে সবগুলো আমরা কোথায় করবো ভাইয়া, অনুশীলন 1-এ। তারপর দেখো গল্প সম্পর্কিত যে তথ্যাবলী, যে এটা ছোট গল্প নাকি উপন্যাস নাকি হচ্ছে নাটক নাকি তোমার কোনো ধরনের প্রবন্ধ, সেই জিনিসটা আমরা কোথায় জানবো, গল্প সম্পর্কিত তথ্যাবলীতে। এবং এটাও জানবো যে এটা কি আধুনিক আমাদের যে প্রমিত ভাষা নাকি চলিত ভাষায় নাকি সাধু ভাষায়, সব আমরা দেখে নিব। তারপর আমরা মূল পাঠে ফিরে যাব যে তোমরা দেখো সবাই পানি পানি লিখতেছে, আচ্ছা পানি পানি আসলেই পানি পানি হয়ে যাবে, দেখো ক্লাসটা করতে থাকো। তারপরে মূল পাঠ ভিত্তিক যে ব্যাকরণিক ব্যাখ্যাগুলো আছে, যেমন ধরো আমরা গজাননকে দেখেছি, গজ আনন্দার গণেশ, এটাকে আমরা বহুব্রীহি সমাস। তো এই যে ব্যাকরণিক ব্যাখ্যাগুলো সব আমরা একদম পানি পানি করে ফেলবো। তারপর দেখো অনুশীলন 2, অর্থাৎ মূল পাঠ থেকে বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা কোথায় দেখবো, এই যে অনুশীলনে। তারপরে আমরা সৃজনশীলে চলে যাব। তোমাদের তো বোর্ড পরীক্ষা দিতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও ঠিক আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন পাইতে চাও তাও ঠিক আছে, কিন্তু তার আগে আমাদেরকে সৃজনশীল টপকায় অর্থাৎ এইচএসসি টপকায় যাইতে হবে। তারপরে আবার অ্যাডমিশনের লিখিত তো আছে, এইটাও আমরা আলোচনা করবো, সমস্যা নাই, সব পানি পানি হয়ে যাবে। দেখো তারপরে আমরা হচ্ছে মূল অপরিচিতায় আসলে ফিরে আসি। দেখো অপরিচিত সাহিত্যের রূপশ্রেণী। দেখো আমরা যখন সাহিত্যটা পড়বো, আমি বলছি এটা ছোট গল্প নাকি এটা হচ্ছে প্রবন্ধ, তো এইটা একটা নির্ণয় করা যায়। এখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বাংলা ছোট গল্পের জনক, এটা আমরা সকলেই জানি, কিন্তু ইংরেজি সাহিত্যের যে ছোট গল্পের জনক এডগার অ্যালান পো, তিনি বলছেন যে সমস্ত জিনিস আধা ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে পড়ে শেষ করা যায় সেটাই ছোট গল্প। তার মানে ওনার সংজ্ঞা অনুযায়ী আমরা কি বুঝতে পারছি, অপরিচিত একটা ছোট গল্প। আবার এইচজি ওয়েলস কি বলছেন, এইচজি ওয়েলস এই ভদ্রলোক বলছেন যে যেই সমস্ত জিনিস 30 থেকে 40 মিনিটের মধ্যে শেষ করা যায় সেগুলো ছোট গল্প। আমরা এডগার অ্যালান পো বাদ, আমরা এইচজি ওয়েলস বাদ, আমরা আমাদের বাঙালি যে রবীন্দ্রনাথ ঠাকুর তার দিকে একটু নজর দেই। তিনি একটা কবিতা লিখেছেন বর্ষা যাপন, সেই কবিতায় তিনি বলছেন ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা। অর্থাৎ তোমরা যখন 9-10-এ শুভা পড়েছিলে না, শুভাতে দেখো শুভা ক্যারেক্টার ছিল, প্রতাপ ছিল, তাহলে ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা, এবং এদের যে কথা, এদের যে ভাবভঙ্গি, এদের যে আচরণ, সেইগুলা নিয়েই আমাদের কি এই গল্পটা। তাহলে ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা, নিতান্ত সহজ সরল, এবং এদের যে কাহিনীগুলো আছে সেগুলো খুব সোজা। যেমন দেখো শুভা প্রতিদিন ওই যে মাছ ধরতে, প্রতাপ মাছ ধরতো, শুভা সেখানে বসে থাকতো এবং প্রতাপ তাকে কি বলে ডাকছে, এই যে কথাগুলা, এই কথাগুলাই তোমার এখানে ভেসে উঠবে। তারপরে সহস্র বিস্তৃতি রাশি প্রত্যহ যেতেছে বাসি তারই 2-4টি অশ্রুজল, এই লাইন দ্বারা তিনি ব্যাখ্যা করেছেন এই যে শুভার কিছু বন্ধু ছিল, শুভার সে কি করতো, এই যে জিনিসগুলা, বিভিন্ন জিনিসগুলা, সেই জিনিসগুলাই এখানে আমরা ফুটিয়ে তুলেছি। নাহি বর্ণনার ছটা, নাহি ঘটনার ঘন ঘটা। তোমরা যখন লাল সালু দেখবা তখন মজিদ পশ্চিম দিকে ফিরায় এইভাবে আসতেছে, এরকম বিভিন্ন ঘটনা নয়, তাহের কাদের তাদের দিকে অপলক দৃষ্টিতে দেখে আছে, এই যে বর্ণনার ঘন ঘটা, এই সমস্ত জিনিসকে আমরা কি বলবো, নাহি বর্ণনার ছটা, নাহি ঘটনার ঘন ঘটা। তো তারপরে দেখো, তারপরে কি বলছে, নাহি
তত্ত্ব নাহি উপদেশ। এখন দেখো এখানে কি বলা আছে যে এই যে পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণের মান 6.673 ইন্টু 10⁻23, এগুলো কি বলা আছে? এগুলো বলা নাই। কোনো উপদেশ দেওয়া আছে যে এই যে দেখো অপরিচিতার যে কল্যাণী, তাকে অনুপম বিয়ে করে নাই, বিয়ে করা যাবে না মেয়েদের, বা তার অনুপম কি বলছে যে আমার মামার মতো যাতে আর কেউ কোনো ধরনের মামা হইও না, আমার মামার থেকে তোমরা সবাই স্বাধীন হয়ে যাও, এরকম কোনো কথা বলছে? এরকম কোনো কথাই বলে নাই। তাহলে এই যে কথাগুলা এই কথাগুলা দেখে আমরা কি বুঝতে পারি যে এইটা ছোট গল্পর মধ্যেই পড়ছে। তারপরে কি বলছে? তারপরে বলতেছে যে অন্তরে অতৃপ্ত রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। অর্থাৎ এই যে আমাদের কবিতাটা, আমাদের এই যে ছোট গল্প, আমরা যেটাকে ছোট গল্প বলছি, এই ছোট গল্পটা যখন শেষ হয়ে যায়, এই তো জায়গা পাইয়াছি, তারপরে কি ওদের বিয়ে হয়েছে কিনা, ওরা কি অবস্থায় এখন আছে, কল্যাণী কি অনুপমের সাথে প্রতিনিয়ত দেখা করছে কিনা, তাদের মধ্যে কোনো ধরনের মিল বন্ধন হচ্ছে কিনা, তাদের মধ্যে কোনো ধরনের প্রেম হচ্ছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে একটা অতৃপ্ত রবে। ওগো অপরিচিতা, তোমার পরিচয় এখনো জানা হইল না। তো এই জিনিসগুলাই আমরা সবগুলা ক্যারেক্টারিস্টিক্সের সাথে অপরিচিতাকে যখন মিলাই, আমরা দেখতে পাই যে এটা একটা ছোট গল্প। তাহলে সাহিত্যের কোন রূপ শ্রেণীর মধ্যে পড়ে? সাহিত্যের যে ছোট গল্প আছে, আমরা দেখতে পাই যে সাহিত্যের ছোট গল্প আছে, ছোট গল্পের মধ্যে পড়ে। তাহলে সাহিত্যের কোন রূপ শ্রেণী? সাহিত্যের ছোট গল্প। তাহলে এই যে ছোট গল্প, তোমরা এখান থেকে আরেকটা জিনিস পাবা, সেটা হচ্ছে দেখো তোমাদের যে বোর্ডে প্রশ্ন আসে না, তোমাদের কিন্তু ওখানে স্পেসিফাই করা থাকে যে ছোট গল্প থেকে আসবে এই দুইটা, তারপর প্রবন্ধ থেকে আসবে। আমি জানি তোমাদের প্রবন্ধ কঠিন লাগে, আমারও প্রবন্ধ কঠিন লাগে। প্রবন্ধ কোনটা? যেটা চিন্তার সাথে তোমার যুক্তির একটা মিল থাকে। অর্থাৎ তুমি যখন আমার পথ দেখবা, সেখানে উপদেশ থাকবে। আমার পথে কি উপদেশ আছে? সবসময় সত্য কথা বলার। মানব কল্যাণে দেখবা, মানব কল্যাণেও আমরা উপদেশ দেখতে পাই। অর্থাৎ চিন্তার সাথে বুদ্ধির যেখানে সংযুক্তি থাকে, সেটাকে আমরা অ্যাজ ইউজুয়াল প্রবন্ধ বলে থাকি। তো এই যে দেখো ছোট গল্প এবং প্রবন্ধ, এর মধ্যে আমরা খুব সহজেই ভাগ করতে পারছি না। তাহলে পরীক্ষায় আমাদের প্রবন্ধ থেকে প্রশ্ন আসে একটা, 4টার মধ্যে থেকে একটা প্রশ্ন আসে, এবং তোমার এই থেকে প্রশ্ন বাকিগুলো থাকে। তো তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি। তাহলে এই যে সংজ্ঞা, ছোট গল্পের সংজ্ঞা, এর সাথে আমরা মিলে কি দেখতে পারি? বিলাসী একটা ছোট গল্প, কারণ বিলাসীতেও দুইজনের কথা বলা আছে, মাসি পিসিতে আহ্লাদি কথা বলা আছে, তারপরে মাসির কথা বলা আছে, পিসির কথা বলা আছে, রেইনকোটে বলা আছে তোমার মিন্টুর কথা, তারপরে তার যে পিয়ন, সেই পিয়নদের যে কাহিনী, সেগুলা বলা আছে। এই যে জিনিসগুলা, এগুলাকেই আমরা কি বলছি? ছোট গল্প। তাহলে তোমরা সবাই ক্লিয়ার ছোট গল্প কি জিনিস এবং সাহিত্যের কোন রূপ শ্রেণীর মধ্যে এটা পড়েছে? আচ্ছা, আশা করছি সকলে তোমরা ক্লিয়ার হয়ে গেছো। দেখো, তারপরে অপরিচিতাতে উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প। আমি ধরে নিচ্ছি তোমাদের এখানে এইচএসসি 25-ও আসো, এইচএসসি 26-ও আসো, তোমরা একবার হলেও এই গল্পটা পড়ছো, আমি ধরে নিচ্ছি এটা। এখন তোমাদের মনে হইতে পারে এই যে উত্তম পুরুষের জবানি বলতে কি? এই মাঝখানে তোমার বলা হয়েছে যে আমি কন্যার পিতা, মাত্রেই স্বীকার করবেন আমি সৎপাত্র। এখন এই যে সৎপাত্র দেখে তোমাদের মনে হইতে পারে যে সৎপাত্র উত্তম পুরুষ, অর্থাৎ অনুপম খুব ভালো জিনিস, ভালো মানুষ ছিল, তার কোনো উমেদারি ছিল না, এই জন্য সে সৎ মানুষ। এইটা তোমাদের মনে হইতে পারে না? এই জন্যই বলছে যে অপরিচিতা উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প। এটাকে মনে হয় কি না? না, এটা তা না। বাংলা ব্যাকরণে পুরুষ নামে একটা কনসেপ্ট আছে। এই যে উত্তম পুরুষ আমরা বলছি, এই উত্তম পুরুষ কিন্তু কোনো পুংলিঙ্গকে রেফার করতেছে না। উত্তম পুরুষ এটা হচ্ছে বাংলা ব্যাকরণের যে পুরুষ আছে, অর্থাৎ ক্রিয়ার সাথে কর্মের যে সম্পর্ক, সেটাকে বলছি। তো উত্তম পুরুষ হচ্ছে 3 প্রকার। পুরুষ কয় প্রকার? পুরুষ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে, আমরা এখানে পুরুষের সংজ্ঞা দেখি, একটা হচ্ছে নাম পুরুষ, একটা হচ্ছে মধ্যম পুরুষ, এবং আরেকটা কি দেখলাম? আরেকটা হচ্ছে উত্তম পুরুষ। তাহলে উত্তম পুরুষ কোনটা? উত্তম পুরুষ হচ্ছে যারা বলে, অর্থাৎ উত্তম পুরুষকে বলা হয় বক্তাপক্ষ, মধ্যম পুরুষকে বলা হয় শ্রোতাপক্ষ, নাম পুরুষ হচ্ছে যারা আলাদা আছে তাদেরকে। তাহলে উত্তম পুরুষ কোনগুলা? যেখানে আমি, আমরা, আমার। দেখো, আজ আমার বয়স 27 মাত্র। কত? আমার। এই যে আমার কথাটা বলা আছে, দ্যাটস ওয়াই আমরা কি বলতেছি? অপরিচিতা কার জবানিতে বর্ণিত? অপরিচিতা উত্তম পুরুষের জবানিতে বর্ণিত। ওকে, তাহলে অপরিচিতা কেন উত্তম পুরুষের জবানিতে বর্ণিত, এটাও আশা করছি ক্লিয়ার। দেখো, পরের স্লাইডে যাই। পরের স্লাইডে নামকরণ। এই জায়গায় আসবো মজা। এটার নাম কেন অপরিচিতা হইলো? এটার নাম তো হয়তো অনুপম কল্যাণীর বিয়ে। কেন অনুপম কল্যাণীর বিয়ে ভেঙে গেল?
কেন অনুপমকে কল্যাণী বিয়ে করলো না? যৌতুকের দাবি, বিভিন্ন নাম হইতে পারতো, কিন্তু কেন নামটা অপরিচিতা হইলো? এই জিনিসটা কি তোমরা কখনো খেয়াল করছো? কারো মনে হয় নাই এই জিনিসটা কখনো? এমডি আজাদ বলছে পুরুষ 3 প্রকার। হ্যাঁ ভাইয়া, পুরুষ 3 প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ। আচ্ছা দেখো, কেন এটার নাম হচ্ছে অপরিচিতাই হলো? কেন অনুপম কল্যাণীর বিয়ে, অনুপম কল্যাণীর বিয়ে ভেঙে গেল, এইরকম কোনো টাইটেল হইলো না? বলো তো, তোমরা কেউ বলতে পারবা? আচ্ছা আমি বলছি, এই যে অপরিচিতা, সেটার নামকরণ কেন হইলো? এই কারণেই হইলো, এই যে অপরিচিতা মনস্বীর প্রতি অনুপমের যে টান, অর্থাৎ অনুপমের যখন হচ্ছে তোমার হরিশ তার কাছে বর্ণনা করলো, অনুপমের তার প্রতি একটা আকাঙ্ক্ষা ছিল, তারপরে যখন বিয়ে হইল না, এই যে অদেখা কল্যাণীর প্রতি অনুপমের যে একটা টান, অর্থাৎ অপরিচিত যে মনীষী, সেই মনীষীর প্রতি অনুপমের যে টান, সেই টানটাই, অপরিচিত মনীষীর প্রতি যে টান, সেটাই এর নামকরণে ব্যাখ্যা হয়েছে। অর্থাৎ এখানে এই কারণে এটার নাম কি রাখা হয়েছে? অপরিচিতা। অর্থাৎ উপজীব্য বিষয় কি, তোমাদেরকে আমি উপজীব্য বিষয়টা বলি। উপজীব্য বিষয় হচ্ছে এই গল্পে কি আমরা ধারণা পাই, অর্থাৎ যৌতুক প্রথার বিরুদ্ধে যে সমস্ত জিনিস আছে সেগুলো আমরা উপজীব্য বিষয় বলছি। এখন কোনো কারণে তোমার পরীক্ষা আসলো যে অপরিচিতার মর্মবাণী কি। এখন তুমি তো বলবা মাহিম ভাই আমাকে মর্মবাণী পড়ার নাই, উনি শুধু বলছিল উপজীব্য বিষয়। আরে বাবা, যাই উপজীব্য বিষয় তাই মর্মবাণী, আবার সেটাই মূল জীব্য বিষয়। তাহলে যাই উপজীব্য বিষয় সেটাই মূলবাণী, সেটাই মর্মবাণী, সেটাই আবার মূল জীব্য বিষয়। বুঝছো, 3টা জিনিস ক্লিয়ার? যাই মর্মবাণী, তাই উপজীব্য বিষয়, তাহাই মূলবাণী। অর্থাৎ এর মূলবাণী যা, উপজীব্য বিষয় যা, মর্মবাণী যা, 3টা একই কনসেপ্ট, 3টা একই জিনিস। প্রশ্নে যদি যে কোনো একটা আসে, আমরা দিব যে যৌতুক প্রথার বিরুদ্ধে যে সম্মিলিত প্রতিরোধ, সেটা হচ্ছে এটার উপজীব্য বিষয়। আচ্ছা দেখো, ভাষারীতি। আজ আমার বয়স 27 মাত্র, এখান থেকে আমরা বুঝতে পারতেছি না যে এটা কোন ভাষারীতি। এই তো জায়গা পাইয়াছি। দেখো, সাধু ভাষারীতি কয় প্রকার? একটা সাধু ভাষারীতি, একটা হচ্ছে চলিত রীতি, আমরা লেখার ক্ষেত্রে যেটা বলি, কিন্তু কথ্য রীতির ক্ষেত্রে আলাদা। তো সাধু রীতি এবং চলিত রীতি। সাধু রীতিতে আমরা কি দেখতে পাই? যে পাইয়াছি, আছি, একটা টান থাকে। তো এই যে ভাষারীতি, এটা কোন ভাষারীতির হবে? সাধু ভাষারীতি। কারণ চলিত হলে কি, এই তো জায়গা পেয়েছি হইতো না? না, জিনিসটা কি হচ্ছে? পাইয়াছি। কি হচ্ছে? পাইয়াছি। অর্থাৎ এটা ভাষারীতি কি? ভাষারীতি হচ্ছে, যখন পাইয়াছি বলছি, ভাষারীতি হচ্ছে সাধু রীতি। ভাষারীতি কি ভাইয়া? মাহিম ভাইয়া বলেছেন পাইয়াছি, তখন হবে সাধু রীতি। উৎস কি? এটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? উৎস মানে কোথা থেকে সে আসছে হচ্ছে সবুজপত্র থেকে। কোথা থেকে? সবুজপত্র প্রকাশিত হয়েছে। তাহলে উৎস কি? উৎস হচ্ছে মাসিক সবুজপত্র। এই সবুজপত্রে প্রকাশিত হচ্ছে, পরে গল্প গুচ্ছ। সাধুরীতি ক্লিয়ার? ওকে, দেখো এখন আমরা লেখক পরিচিতি। এটা লেখককে, লেখক হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার জন্ম কবে? এখন জন্ম যখন আসবে তখন তোমাদেরকে 2টা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে, যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর, তার বাংলা যে মৃত্যু সাল 22শে শ্রাবণ, বাংলা মৃত্যুটাকে বলি, মৃত্যু হচ্ছে 22শে শ্রাবণ। ধরো এখানে আমি লিখছি 22শে শ্রাবণ। এই 22শে শ্রাবণ কিন্তু পরীক্ষার জন্য একদম হট টপিক। আমি জানি না কেন তোমার হচ্ছে এইটাতে সবাই হচ্ছে ইয়া করে, 22শে শ্রাবণকে কেন সবার এত পছন্দ। তার মৃত্যু তারিখ যেটা, সেটা হচ্ছে 22শে শ্রাবণ। আচ্ছা দেখো, আমরা এখন জন্মে আসি। জন্ম হচ্ছে 7ই মে 1861। আচ্ছা, এর যে জন্ম মৃত্যু সেটা মনে রাখার উপায় আছে। এখন তোমরা বলো তো, মে আগে আসে নাকি আগস্ট আসে আগে? কোনটা আসে আগে, মে নাকি আগস্ট? কোনটা বাবা বলেন তো, কোনটা? মে নাকি আগস্ট? মে নাকি আগস্ট? বলেন কোনটা আগে আসে? মে মাস আগে আসে নাকি আগস্ট মাস আসে? এটা সবাই জানে। একটা ছোট বাচ্চা, ক্লাস 3 বাচ্চাকে আমি জিজ্ঞাসা করবো, বলেন তো বাবা কে আগে আসে, তখন তিনি কিন্তু বলবে যে মে মাস আগে আসে। তাহলে মানুষ মারা যায় আগে নাকি জন্মগ্রহণ করে আগে? মানুষ জন্মগ্রহণ করে আগে। তাহলে মানুষ যেহেতু জন্মগ্রহণ করে, তাহলে জন্ম কত? 7ই মে 1861। এবং বাংলা কি? বাংলা হচ্ছে 25শে বৈশাখ। বাংলা কি? 25শে বৈশাখ। বৈশাখ মাস আগে নাকি শ্রাবণ মাস আগে? বৈশাখ মাস আগে নাকি শ্রাবণ মাস আগে? বৈশাখ মাস আগে। বৈশাখ মাস আগে। তাহলে বাংলা কত? 25শে বৈশাখ। ক্লিয়ার? তাহলে ছদ্মনাম কি? ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ ঠাকুর। ভানু সিংহ ঠাকুর।
আচ্ছা, ভানু সিংহ ঠাকুর, এটাও বুঝলাম। দেখো পিতামহর নাম হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এখন তোমরা আমাকে বলতে পারো, কি বলবা ভাইয়া, এর কি বাবা দাদা এরা কি প্রিন্স ছিল, অর্থাৎ কোনো রাজার পুত্র ছিল, বা এরা কি হচ্ছে যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডমের হচ্ছে যে রাজা তার পুত্র ছিল? না বাবা, এই যে প্রিন্স তৎকালীন সময়ে দ্বারকানাথ ঠাকুর তিনি হচ্ছে ওই অঞ্চলের যে জমিদার, সেই জমিদার ছিলেন, এবং দ্বারকানাথ ঠাকুর এত পরিমাণে তাদের হচ্ছে কর দিছেন। এই যে কর দিছে, এই করটার জন্য ইংরেজরা তাকে খুশি হয়ে প্রিন্স উপাধিটা দিয়ে দিছে। তাহলে কেন বুঝলাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর কেন দিছে? গুড। পিতার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আর মাতা হচ্ছে সারদা দেবী। আমরা এগুলা ছোট থেকেই আসলে পড়ে এসেছি। দেখো সম্মাননা, তোমার হচ্ছে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাইছিল 13 সালে, এবং কোন 13, 2013 না 1913 সালে, এবং 1913 সালে তিনি একই সাথে কলকাতা বিশ্ববিদ্যালয় ডি লিট, দেখো আমি এই সাইডে লিখি, এই যেখানে লিখছি ডি লিট মানে কি, ডক্টর অফ লিটারেচার। ডি.লিট মানে হচ্ছে ডক্টর অফ লিটারেচার। 1913 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পান, এবং 1936 সালে আমার বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পান। আচ্ছা, এই যে আমি কমেন্ট দেখতেছি যে এক একটা ঢাবিয়ান কমেন্ট করছে, ভবিষ্যৎ ঢাবিয়ান, যে ভাইয়া বড় করে লেখেন। আচ্ছা ভাইয়া, বড় করে লিখবো। তো দেখো তোমরাও একদিন বলতে পারবো আমার বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে ডিলিট দিছে কত সালে? 1936 সালে। ক্লিয়ার এ পর্যন্ত? মহর্ষি কেন হচ্ছে? উনি হচ্ছে জ্ঞান বুদ্ধিতে পরিপূর্ণ ছিল। মহর্ষি এটাকে যদি আমরা ভাঙাই তাহলে মহাঋষি, বা তোমার এটাকে যদি সমাজ করি মহান যে ঋষি, অর্থাৎ যার অনেক জ্ঞান বুদ্ধি থাকে তাকে আমরা এই মহর্ষি নামে ডাকি। ওকে, মৃত্যু তাহলে এখানে মে আগে আসে, মৃত্যু তাহলে পরে হবে। তাহলে মৃত্যু হবে 7ই আগস্ট 1941, আর হচ্ছে 22শে শ্রাবণ 1348। ক্লিয়ার? তাহলে বৈশাখ আগে আসে নাকি শ্রাবণ আগে আসে? বৈশাখ আগে আসে, এই জন্য জন্ম আগে, শ্রাবণটা পরে। ক্লিয়ার? এই পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার। আলহামদুলিল্লাহ আমরা ক্লিয়ার। দেখো আমরা এখন একটা গল্প পড়ব। এই গল্পের মাধ্যমে যত উপন্যাস আছে রবীন্দ্রনাথ ঠাকুরের সব উপন্যাস একদম মুখস্থ হয়ে যাবে। আমি এবং আমার বন্ধু, আমার নাম হচ্ছে গোরা। ধরো এই যে এই ছেলেটা, সুন্দর ছেলেটা, আমি সুন্দর ছবি আঁকতে পারি না, যদি ছবি আঁকতে পারতাম আমি চারুকলায় থাকতাম। তো এই যে ছেলেটা, এটা আমি, আমার নাম হচ্ছে গোরা, এবং এই হচ্ছে আমার বন্ধু রাজর্ষি। তাহলে গোরা ও রাজর্ষি এরা পরস্পরের শত্রু, এমন শত্রু কেউ কাউকে দেখতে পারে না। আচ্ছা, আমরা বাগধারে কি পড়েছি? পরস্পরের শত্রু যে, তাকে আমরা কি বলি? চোখের বালি। তাহলে গোরা এবং রাজর্ষি কি পরস্পরের চোখের বালি? এরা কেউ কাউকে দেখতে পারতেছে না। তো এখন ধরো ওরা দুজন যেহেতু চোখের বালি, ওরা কাকে নিয়ে যাবে? আমাকে নিয়ে যাবে। আমি তো খুব ভালো, তাই না? আমি যেহেতু খুব ভালো, তো আমার নাম হচ্ছে মালঞ্চ। তাহলে এরা ঘরে বাইরে পরস্পরের চোখের বালি, মানে পরস্পরের শত্রু, কেউ কাকে দেখতে পারতেছে না। তাহলে রাজর্ষি ও গোরা ঘরে বাইরে পরস্পরের চোখের বালি। তারা এখন এরা দুজন কোথাও একটা ঘুরতে যাবে। এখন কাউকে না কাউকে তো নিয়ে যেতে হবে। আমাকে নিয়ে গেল, আমার নাম কি? মালঞ্চ। আমাকে নিয়ে তারা বউ ঠাকুরানীর হাট এবং চতুরঙ্গ দেখতে গেল। যখন তারা বউ ঠাকুরানীর হাট ও চতুরঙ্গ দেখতে গেছে, আগে তো এত যানবাহন ছিল না, মেট্রো রেল ছিল না, প্লেন ছিল না, আগে কি ছিল? নৌকা ছিল। তো প্রতিমধ্যে নৌকা ডুবিতে আমি মারা গেলাম। তো এই যে রাজর্ষি, সে একটু কবি টাইপের, সে এখন আমাকে নিয়ে তার একটা কবিতা লিখলো, শেষের কবিতা। সেই শেষের কবিতার 4 অধ্যায়ে আমার প্রতি সে করুণা প্রকাশ করছে। আমার এই যে করুণা প্রকাশ করছে, এখন সে যতই করুণা প্রকাশ করুক, এবং সে কি করুণা প্রকাশ করলেও তার সাথে কিন্তু যোগাযোগ করতে পারবে না। আমার সাথে কি সে যোগাযোগ করতে পারবে? যোগাযোগ করতে পারবে না। তাহলে এই যে দেখো, রাজর্ষি ও গোরা ঘরে বাইরে পরস্পরের চোখের বালি, তারা বউ ঠাকুরানীর হাট ও চতুরঙ্গ দেখতে মালঞ্চনকে নিয়ে যাত্রা করলে নৌকা ডুবিতে তার মৃত্যু হলো। পরে শেষের কবিতার 4 অধ্যায়ে তার প্রতি করুণা প্রকাশ করা হলেও যোগাযোগ করা যায়নি। আমি মার্ক শুরু করি। দেখো এই যে রাজর্ষি, তারপরে কে গোরা, তারপরে এই যে ঘরে বাইরে, চোখের বালি, বউ ঠাকুরানীর হাট, চতুরঙ্গ, মালঞ্চ, নৌকাডুবি, শেষের কবিতা,
4 অধ্যায়, করুণা, যোগাযোগ, এই সবগুলাই কি? এই সবগুলাই রবীন্দ্রনাথের উপন্যাস। এই সবগুলাই কি? এই সবগুলাই হচ্ছে রবীন্দ্রনাথের উপন্যাস। এই সবগুলাই রবীন্দ্রনাথের উপন্যাস। ক্লিয়ার? পিডিএফ তোমাদেরকে তোমরা শেয়ার দিয়ে দাও, বাচ্চারা শেয়ার দিয়ে দাও, শেয়ার দিয়ে দাও। শেয়ার দিলেই তোমরা হচ্ছে পিডিএফ আমার হচ্ছে যে ইয়াটা থাকবে সেটাতে থাকবে। আচ্ছা, মার্কিং মনে হয় হয়নি, মার্কিং মনে হয় বোঝা যাচ্ছে না। আমরা এটা একটু হচ্ছে ইয়াতে করি, এই কালার দিয়ে করি। ওকে, আচ্ছা দেখো, এই যে রাজর্ষি, গোরা, ঘরে বাইরে, সরি ভাইয়ারা আমি একটু একান্তই দুঃখিত, চোখের বালি, বউ ঠাকুরানির হাট, তারপরে কি চতুরঙ্গ, তারপরে দেখেন মালঞ্চ, তারপরে নৌকা ডোবে, এরপরে শেষের কবিতা। ওকে, তারপরে কি বলছি? তারপরে বলছি বাবু 4 অধ্যায়, তারপরে বলছি করুণা, তারপরে বলছি যোগাযোগ, করা যায়নি। এই জিনিসটা ক্লিয়ার? এই একটা গল্পের মাধ্যমে তোমরা সব কিছু ক্লিয়ার হইতে পারছো। দেখছো এখন সব কিছু, এই যে যত উপন্যাস আছে সব উপন্যাস ক্লিয়ার না ভাইয়া? একটা গল্প মনে রাখবা, একটা গল্পের মাধ্যমে সব কিছুই ক্লিয়ার। সব কিছুই ক্লিয়ার হয়ে গেছে? তোমরা গল্পটা বুঝছো? উপন্যাসগুলো মনে থাকবে? গল্প বুঝছো? উপন্যাস মনে থাকবে? আচ্ছা, মনে থাকলে একটু আমাকে জানাও তাড়াতাড়ি, তাহলে আমি পরের ইয়াতে যাই। আচ্ছা দেখো, এখানে আমরা হচ্ছে একটা গল্প দেখব, যেই গল্পের মাধ্যমে লেখক পরিচিতির যে নাটক আছে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যত নাটক আছে সেই সেই আচ্ছা, একজন বলছে রবীন্দ্রনাথ কেন মেয়েদের মতো হচ্ছে মেয়েদের নাম থাকে। আচ্ছা, তো রবীন্দ্রনাথ যেই কবিতাগুলো লিখছেন সেগুলো বেশিরভাগ হচ্ছে আগেকার যে নারীরা ছিল নারীদের কেন্দ্রিক। যেমন হচ্ছে তোমরা যেমন দেখো যে শরৎচন্দ্র অধ্যায়ের বিলাসী, এখানে মেইন ক্যারেক্টারকে বিলাসী না, তো এই অপরিচিতার মেইন ক্যারেক্টারকে আমাদের কল্যাণীকে দেখা যায় না। তো এই যেহেতু আমরা হচ্ছে কথাগুলো বলি, আমাদের যে ক্যারেক্টারগুলো থাকে সেগুলো যেহেতু নারী কেন্দ্রিক, এই জন্য বেশিরভাগ জিনিসের সাথে নারী থাকে। ওকে, দেখো লেখক পরিচিতি কি। এখন আমরা প্রথমে দেখি যে এই যে ধর একটা দেশ, সেই দেশের নাম তাসের দেশ। তো তাসের দেশের রাজা রবীন্দ্রনাথ। তো এই যে তাসের দেশের রাজা রবীন্দ্রনাথ, সে কী করলো, পৃথ্বীরাজের ঘোড়ায় চড়ে নটির পূজায় রক্তকরবী দিতে গেল। এখন রক্তকরবী কি? একটা ফুল। রক্তকরবী বিসর্জন দিতে গেল। তাহলে দেখো প্রথমে তাসের দেশের রাজা, এখানে আমি একটু মার্কিং শুরু করি। এই যে দেখো, তাসের দেশ, রাজা, রবীন্দ্রনাথ দিয়ে আমরা মনে রাখবো রবীন্দ্রনাথ, তারপরে পৃথ্বীরাজের ঘোড়া, নটির পূজা, রক্তকরবী, বিসর্জন দিতে গেল। তো সেখানে মুক্তধারা নাট্যদল অচলায়তনে বসন্তের নাটক পরিবেশন করছিল। তাহলে এখান থেকে দেখি মুক্তধারা, তারপরে হচ্ছে অচলায়তন, বসন্ত পরিবেশন করছিল। তো ডাকঘরের চিরকুমার সিদ্ধান্ত হলো যে কালের এ যাত্রায় চিত্রাঙ্গার মতো প্রতিভা, অর্থাৎ বাল্মীকি প্রতিভা খুব বিরল। তাহলে ডাকঘর, চিরকুমার সভা, কালের যাত্রা, চিত্রাঙ্গদা, প্রতিভা বলতে কি বোঝাচ্ছে? বাল্মীকি প্রতিভা। তাহলে বাল্মীকি প্রতিভা, কিন্তু কম্পট অধিকারিণীর মায়ার খেলায় বাঁশরী, তাপসী, শ্যামা এবং ফাল্গুনী 4 বোনের একজনও পরিত্রাণ পেলেন না। এখানে তাহলে আমরা কি কি দেখতেছি? বাঁশরী, তাপসী, আচ্ছা বাঁশরী, তাপসী, তারপর কি বলছে? শ্যামা, ফাল্গুনী, তারপর এই যে দেখো 4 বোন বলছি না, এই যে 4 বোন একজনও কি পেলেন না? পরিত্রাণ পেলেন না। এগুলো হচ্ছে সবগুলাই নাটক। তাহলে এই গল্পটা যখন, হ্যাঁ জেসমিন নাহার বৃষ্টি, অবশ্যই পিডিএফ দেবো। ক্লাসে যে টপিক পড়ানো হবে তার মধ্য থেকেই পরীক্ষায় থাকবে, কোনো সন্দেহ নাই, তার মধ্যে থেকে পরীক্ষা থাকবে। তো এই জিনিসগুলো, এগুলাই কোথায় আসবে? এগুলো হচ্ছে আমাদের নাটক। ওকে, দেখো প্রবন্ধ গ্রন্থ কি? ধরো আমাদের যে বর্তমান স্বদেশ, সেখানে আমাদের যে আধুনিক প্রবন্ধ সাহিত্যগুলো আছে সেগুলোর পাশাপাশি আমাদের প্রাচীন এবং লোকসাহিত্য, আমি এখন দেখি তোমাদের একটু সাধারণ জ্ঞান পড়াই। তো এই যে লোকসাহিত্য যেমন আছে ময়মনসিংহ গীতিকা, তারপরে হচ্ছে নাথে মরসিয়া, এই যে লোকসাহিত্যগুলো আছে সেগুলো কিন্তু প্রচণ্ড সমৃদ্ধ এবং
এগুলা কি করছে এবং কালান্তরে অর্থাৎ এক কাল থেকে অন্য কালে এগুলা সভ্যতার যে সংকট, দেখো এখন ছেলেমেয়েরা বই পড়ে না অনেকে বলে, তো এই যে বইগুলো যখন আমরা পড়বো তখন যে আমাদের সভ্যতার সংকট, আগে আদিমকালে মানুষ খুব বই পড়তো, এখন আসলে বইটা ওইভাবে পড়া হয় না, তো এইটাই বলছে যে সভ্যতার সংকট দূর করা হবে। এটা তো আমাদের সাথে একদম বাস্তব মিলে যায় না? তো দেখো এইটা দিয়ে আমাদের যত প্রবন্ধগ্রন্থ আছে সব মনে থাকবে। দেখো স্বদেশ এর আধুনিক সাহিত্য, তারপরে প্রাচীন ও লোক সাহিত্য, তারপরে হচ্ছে বিচিত্র প্রবন্ধ, তারপরে কি কালান্তর, কালান্তর, তারপরে সভ্যতার সংকট, পঞ্চভূত, এগুলো দূরীভূত হয়েছে। তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর এই যে ক্লাসগুলো লিখছেন, অর্থাৎ প্রবন্ধ গ্রন্থ, তারপরে হচ্ছে তিনি লিখেছেন উপন্যাস, তিনি লিখেছেন নাটক, এই নাটকগুলো আমরা সবগুলো 3টা গল্পের মাধ্যমে মনে রাখবো। তোমরা সবাই কি বুঝতে পেরেছো? তোমরা সবাই কি বুঝতে পেরেছো যে এই গল্পগুলা, নাটকগুলা এবং ইয়াগুলা সব একসাথে বুঝতে পেরেছো? এখন তোমাদের কি এগুলা বুঝতে অসুবিধা হবে? এখন কি এগুলো বুঝতে অসুবিধা হবে বলো? এখন কি এগুলো বুঝতে অসুবিধা হবে তোমাদের? এখন মনে থাকবে না? মনে থাকবে কিনা বলো? ভাই আচ্ছা, জিসান মাহমুদ বলছে যে ভাই এখন দেখো ভাই আমরা একটু প্র্যাকটিস করি, অর্থাৎ এমসিকিউ সলিউশন। এতক্ষণ যা প্র্যাকটিস করলাম, অর্থাৎ এগুলো তো আমাদের এখন মনে থাকতে হবে, এগুলো এখন আমাদের মনে থাকতে হবে। এমসিকিউ একটু প্র্যাকটিস করে ফেলি, দেখো একটু এমসিকিউ প্র্যাকটিস করে ফেলি। দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি? বশেমুর প্রবি, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 1920 সালে আসছিল। উপন্যাস কোন পাইয়া গেছি, মাহিম ভাই পড়াইছিল একটা সংজ্ঞায়। উপন্যাস কি? কাকে নিয়ে গেছিল? মালঞ্চকে নিয়ে গেছিল। কাকে নিয়ে গেছিল? মালঞ্চকে নিয়ে গেছিল। এই যে উত্তর হবে কোনটা? উত্তর হবে মালঞ্চ। উত্তর কি? উত্তর কি হবে? মালঞ্চ। উত্তর হবে কি? মালঞ্চ। ক্লিয়ার? ওকে। তারপরের প্রশ্ন দেখো, ডাকঘর কার রচনা? ডাকঘরের চিরকুমার সভায়। দেখো নাটকের থেকে কমন আসছে, এটা কোথায় আসছিল? জাক্কা ইনিবি, মানে অর্থাৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে 16-17 সালে আসছিল। তাহলে ডাকঘর কার? ডাকঘর কার? ডাকঘর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের। ক্লিয়ার? তারপর দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? খুব মজার বিষয়, আমি কিন্তু একবার আগেই বলে দিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান। এটা কি ঢাকা বোর্ড 24-এ আসছিল, 17-তে আসছিল, অর্থাৎ দুইবার রিপিট হয়েছে, দুইবার রিপিট হয়েছে। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে 1913। 1913। এখন দেখেন নোবেল পুরস্কার পাইছে না, এটা নিয়ে একটু কনফিউশন আছে অনেকের, যে আসলে রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল পুরস্কার পাইছে? বাবদন আমরা সকলে কি জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পাইছে। আসলে কথাটা ভুল। তিনি মূলত রবীন্দ্রনাথ ঠাকুর যেটার জন্য নোবেল পুরস্কার পাইছেন সেটা হচ্ছে সং অফারিংস। এই যে সং অফারিংস, বাবা শোনো, যারা নোবেল দেয় তারা কি তোমার আর আমার মতো বাঙালি? তারা কি তোমার আর আমার মতো বাঙালি? বলো, বাঙালি তো না, তো তারা তো গীতাঞ্জলি বুঝবে না। তো গীতাঞ্জলি এবং তার কিছু গল্প মিলে তিনি একটা ইংরেজিতে অনুবাদ করেন, যেটার নাম হচ্ছে সং অফারিংস। এখন এখানে আরেকটা কনফিউশন, এটা একটা বোর্ডে আসছিল, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছিল, কি যে এই যে সং অফারিংস এটা কার অনুবাদ করা? রবীন্দ্রনাথ ঠাকুর, W.B. ইয়েটস, নাকি আরও দুইটা অপশন ছিল। যাই হোক, আমি এই দুটা নিয়ে কথা বলতেছি। তাহলে W.B. ইয়েটস এবং রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন কিন্তু দুইটা, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি W.B. ইয়েটস। এখন এই যে সং অফারিংস, যেহেতু ইংরেজি, অনেকে মনে করে W.B. ইয়েটস, উত্তর দিয়ে দেয় ভুল। তাহলে সং অফারিংস এটা লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই, এবং এর যে ভূমিকা, সেই ভূমিকাটা লিখছিল W.B. ইয়েটস। ক্লিয়ার? ভূমিকা কে লিখছে? W.B. ইয়েটস। ক্লিয়ার? ওকে। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, এটা বিএসসি নার্সিং আসছিল, অর্থাৎ তুমি যেখানেই যাও বাংলা আসবেই। বিএসসি নার্সিংয়ে কি আসছিল? রচনা কোনটা? চতুষ্পাঠী, চতুর্দশ, চতুরঙ্গ, চতুষ্কোণ। কোনটা বাবারা বলেন? বলেন বলেন কোনটা? চতুরঙ্গ। চতুরঙ্গ দেখতে গেছিল, কাকে কাকে নিয়ে গেছিল? মালঞ্চকে নিয়ে গেছিল। মালঞ্চকে মাহিম ভাই। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নয় কোনটি? দাঁড়াও, মুক্তধারা নাটক পরিবেশন করতেছিল কোথায়? ডাকঘরের চিরকুমার সভায়। তারপরে দেখো ফাল্গুনী 4 বোন, ফাল্গুনী বাঁশরী 4 বোন, সে 4 বোনের নাম নাই, তাহলে যুদ্ধ এবং যুদ্ধ, এই নামটা তো আমরা করি নাই, এটা তো মাহিম ভাই পড়ার নাই। তার মানে কি আনসার কি হবে? আনসার কি হবে? আনসার হবে এটা। দেখছো আমরা সব কিছু পারছি, সব কিছু পারি নাই, সব কিছু পারছি।
পারলে আলহামদুলিল্লাহ লিখে দাও, পারলে আলহামদুলিল্লাহ লিখে দাও। দেখছো, পারলে হচ্ছে আমরা সব কিছুই আস্তে আস্তে পেরেছি। এই যে তোমরা আজকে পারছো, এই পারাটাই তোমাদেরকে একদিন তোমাদের যে সাফল্যের সর্বোচ্চ চূড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, যার যেখানে স্বপ্ন, অনেকের স্বপ্ন থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগে ভর্তি হবে, অনেকের স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, যে কোনো সাবজেক্টে ভর্তি হতে পারে। তো আমি যাই করি আমাকে ভালো মতো পড়তে হবে। তোমাদের সবসময় একটা কথা মনে রাখবা যে জন্ম, মৃত্যু এবং ঢাবি একবারই, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবারই পরীক্ষা দেওয়া যায়। কাজেই আমরা খুব সহজেই এগুলো আলহামদুলিল্লাহ মুখস্থ করে ফেলবো। এবং এই যে ইজি ইজি, দেখো এখন তোমাদের কাছে ইজি লাগতেছে না? ইজি লাগতেছে না? আমি আশা করছি আমি সব কিছু বাংলা প্রতিটা জিনিস এমনি করাই দিব। তোমার হচ্ছে বাংলা প্রথম পত্রেই তোমাকে ব্যাকরণের ছোঁয়া দিব। দেখো এই যে মূল পাঠ যখন পড়াবো তখন দেখবা ব্যাকরণ, এখন শুধু ব্যাকরণ আসবে। দেখো মূল পাঠ চলে এসেছে, মূল পাঠ। আজ আমার বয়স 27 মাত্র। কার বয়স? আমার বয়স নাকি অনুপমের বয়স? আমি কি বলেছিলাম? এটা কে? বক্তাপক্ষ। বক্তাপক্ষ মানে কোন পুরুষ? উত্তম পুরুষ। অর্থাৎ যেখানে ক্যারেক্টার নিজেই কোনো কিছু বলে, ক্যারেক্টার নিজেই যখন কোনো কিছু বলছে সেটা কোন পুরুষ হচ্ছে? উত্তম পুরুষ। তাহলে এখানে বয়সটা কার? গল্পকথকের বয়স। এই অপরিচিতার গল্পকথককে, অপরিচিতার গল্পকথক হচ্ছে অনুপম, অপরিচিতার গল্পকথককে অনুপম। তাহলে কার বয়স 27? অনুপমের বয়স 27। কখন? আজকের দিনে। তাহলে যখন আমরা পরে যাব তখন দেখতে পাবো যে অনুপম একটা ঘটনা ঘটে গেছিল, এই যে ঘটনাটা সেটা আগের ঘটনা। তাহলে সেই ঘটনাটা এখন বয়স কত? তাহলে বর্তমানে অনুপমের বয়স কত? বর্তমানে অনুপমের বয়স 27 বছর। ক্লিয়ার? এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়। অনেকে দেখতে পাচ্ছ এখানে আমি হলুদ কালার দিয়ে দিয়েছি, এই যে হলুদ কালার দিয়ে দিয়েছি, এইটার মানে এখানে আমাদের একটু খেলতে হবে, ব্যাকরণ দিয়ে খেলতে হবে। কি দিয়ে খেলতে হবে? ব্যাকরণ দিয়ে খেলতে হবে। কি দিয়ে খেলতে হবে? ব্যাকরণ দিয়ে খেলতে হবে। তাহলে দেখো একটু ব্যাকরণ দিয়ে খেলি। দেখো ব্যাকরণ দিয়ে যখন খেলতেছি এই জিনিসটা কি হচ্ছে? এই জিনিসটাকে আমরা দীর্ঘ, দীর্ঘ কি অর্থাৎ অনেক বড়, দীর্ঘর সাথে যখন আমরা জ করে দেই, দীর্ঘর সাথে জ করে দেই, অর্থাৎ দীর্ঘ নামে প্রকৃতির সাথে যখন আমরা জ যুক্ত করি সেটাই হয়ে যায় প্রকৃতি ও প্রত্যয়। পরে যেটা বসে সেটার নাম প্রত্যয়। কি তয়? প্রত্যয়। মাহিম ভাইয়া বলেছেন প্রত্যয়। তাহলে দীর্ঘ কি? দীর্ঘ হচ্ছে একটা শব্দমূল। কি মূল? শব্দমূল। তাহলে শব্দমূলকে কি আমরা ধাতু বলি? শব্দমূলকে ধাতু বলি না। কি বলি না? ধাতু বলি না। তাহলে দৈর্ঘ্যকে যখন আমি প্রকৃত প্রত্যয় করতেছি তখন কি আসতেছে? দীর্ঘ যোগ জ, অর্থাৎ শব্দমূলের সাথে প্রত্যয় যুক্ত করে আমরা দৈর্ঘ্য করেছি। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, দেখো কি বলছে, এই জীবনটি না দৈর্ঘ্যের হিসেবে বড়। অর্থাৎ অনুপমের বয়স তো একদম 56, 57, 60 হয় নাই। অনুপমের বয়স কত? অনুপমের বয়স 27 বছর। না গুণের হিসাবে বড়। কি হবে? না গুণের হিসাবে বড়। অর্থাৎ অনুপম এমন কিছু করে নাই বা তার এত গুণ নাই যে হচ্ছে সেটা দিয়ে বড় হতো। অর্থাৎ অনুপম তো নোবেল পায় নাই। নোবেল পাইছিল কে? রবীন্দ্রনাথ ঠাকুর। অনুপম তো পায় নাই, তাই না বাবা? দেখো এখন তাহলে এখানে না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। মানে কোন মূল্যটার কথা বলছে? জায়গা আছে সামনে, খেলা হচ্ছে। তো এই যে সামনে জায়গা আছে, দেখো এই যে সামনে জায়গা আছে, তো এই যে জায়গাটাতেই কি বলছে? তবু ইয়ার একটু বিশেষ মূল্য আছে। মূল্যটা দেখতে চাইলে সামনে যাইতে হবে। চলো আমরা সামনে যাই। ইহা সেই ফুলের মতো যাহার উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল। দেখো ভ্রমর, ভ্রমর কে? ভ্রমর হচ্ছে কল্যাণী। অর্থাৎ ফুলের উপর যখন কল্যাণী আসছে মানে ভ্রমর আসছে তখন পরাগায়ন হয়। আমরা একটু সায়েন্সের দিকে চলে যাই। ফুলের উপর যখন ভ্রমর আসে তখন একটা পতঙ্গ যখন আরেকটা ফুলের উপর বসতেছে তখন পতঙ্গ পরায়ণ হচ্ছে। তো এই যে তার পরাগ রেণু তার উপর বসে, সেটা কি অবশ্যই হবে একটা বীজের মতো হবে। কি হবে? বীজের মতো হবে। তাহলে এই যে সেই ফুলের মতো যার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল এবং সেই পদক্ষেপের ইতিহাসই তাহার জীবনে ফলের মতো গুটি ধরিয়াছে। ফল অর্থাৎ ফল তো বড় হয়, আস্তে আস্তে বড় হয়, তো ফলটা বড় হয় না, ফলটা ছোট একটু গুটি হয়ে আছে। ওকে, সেই ইতিহাসটুকুই আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন তারা ইহার রস বুঝিবেন। অর্থাৎ ছোটকে যারা সামান্য বলে, এই বলে ভুল করবে। এখন অনুপমের তো এই ঘটনা তো সামান্য না, অনুপমের জীবনে বিশাল একটা ঘটনা ঘটে গেছে, তাই না? বিশাল যেহেতু ঘটনা ঘটে গেছে সেহেতু যারা এটাকে ছোট বলে তারা এর আসলে যেটা রস সেটা বুঝবেন। তো কলেজে যতগুলো পরীক্ষা পাস করবার সব আমি চুকাইয়াছি। অর্থাৎ কলেজে যতগুলো পরীক্ষা, সর্বোচ্চ ডিগ্রি কি মাস্টার্স, সবগুলা পরীক্ষা সে দিয়ে দিছে। আমার সুন্দর চেহারা লইয়া
তার যে সুন্দর চেহারা সেটা নিয়ে পণ্ডিত মশাইকে তোমার টিচার কি বলছে, আমাকে শিমুল ফুল। আচ্ছা এই যে দেখো শিমুল ফুল কি, শিমুল ফুল দেখতে সুন্দর, দেখতে কি সুন্দর, কিন্তু তার কোনো গন্ধ নাই, এবং মাকাল ফলটা কি, মাকাল ফলটা হচ্ছে ফল দেখতে সুন্দর কিন্তু ভিতরে শ্বাসযুক্ত, একদম খাওয়ার অনুপযোগী, সহিত তুলনা করিয়ে বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন। দেখো এখানেও পণ্ডিত মশাই, এখানে একটু আমরা খেলবো, দেখো তো চলো আমরা এখানে একটু খেলি। পণ্ডিত মশাই, এই যে পণ্ডিত মশাই দেখো এখানে এইটাও প্রাধান্য পাচ্ছে, এইটাও প্রাধান্য পাচ্ছে, নাকি পণ্ডিত মশাই প্রাধান্য পাচ্ছে, কোনটা? যিনি পণ্ডিত তিনি তো মশাই, নাকি যিনি পণ্ডিত তিনি তো মশাই, তাই না? যিনি পণ্ডিত তিনি মশাই। আচ্ছা এই সমস্ত যে জিনিসগুলো থাকবে, অর্থাৎ যিনি পণ্ডিত তিনি মশাই, যিনি পণ্ডিত তিনি মশাই, অর্থাৎ যেখানে পরপদের অর্থ প্রাধান্য পাবে সেগুলোকে আমরা বলি কর্মধারয়। যেহেতু এটা যিনি এবং তিনি দিয়ে শেষ করছি, যিনি, এই যে সামনে যিনি এবং এখানেও তিনি, তো যিনি তিনি দিয়ে যেগুলো শুরু হয় সেগুলো সব সাধারণ কর্মধারয়। তাহলে পণ্ডিত মশাই এটা কোন সমাস? এটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। আমাকে শিমুল ফুল মাকাল ফল এটা আমরা পড়েছি। তারপরে জন্মান্তর, দেখো জন্মান্তর মানে কি? জন্মের পর, অর্থাৎ জন্মের পরে মৃত্যু হবে, মৃত্যুর পরে যদি আবার জন্ম হয়, জন্মের পরে মৃত্যু হবে, মৃত্যুর পরে আবার জন্ম হয়। তাহলে দেখো এই যে যেটা মনে রাখবা, যেগুলো শেষে অন্তর থাকবে, এই যে এরকম অন্তর, জন্মান্তর, কালান্তর, এই যে জিনিসগুলো আছে সেগুলোর শেষে শুধু প্রথমে অন্ন লাগাই দিবা। প্রথমে কি লাগাই দিবা? অন্ন। তাহলে জন্মান্তর কি লাগাই দিব আমরা? অন্ন জন্ম। কি দিব? অন্ন জন্ম। এই যে জন্মান্তর, কালান্তর, এগুলো যেগুলো আছে এগুলোকে বলে নিত্য সমাস। কি বলে? নিত্য সমাস। কোন সমাস? নিত্য সমাস। এই যে শেষে যেগুলোর অন্তর থাকবে এবং এগুলোর প্রথমে কি করতে হবে? অন্য জন্ম। তাহলে কালান্তর কি হচ্ছে? অন্য কাল। তাহলে কালান্তর, জন্মান্তর এগুলা কোন সমাস? এগুলো হচ্ছে নিত্য সমাস। নিত্য সমাস কিন্তু প্রধান সমাস না, আমরা অপ্রধান সমাস দুইটা দেখি, একটা নিত্য সমাস, প্রাদি সমাস, এগুলো আমরা পরে আলোচনা করব। হ্যাঁ, রেকর্ড পাবেন। তবে আমার মুখে স্বরূপ, অর্থাৎ অনুপম যে দেখতে সুন্দর এবং পণ্ডিত মশাইয়ের মুখে বিদ্রুপ, এবং পণ্ডিত মশাই তাকে শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করেন, সেটা যেন অমন করিয়ে প্রকাশ পায়। এবং অনুপম বলছে যে আমার মুখের যে স্বরূপ, যখন আমি অন্য জন্মে আবার জন্ম নিব তখন আমার যে সুন্দর মুখ, অর্থাৎ শিমুল ফুলের মতো মুখ এবং মাকাল ফলের যে সুন্দর দেখতে, সেই জিনিসটা যাতে অন্য জিনিস নিয়েও থাকে। পরীক্ষায় কি ব্যাকরণের ব্যাখ্যা নিয়ে প্রশ্ন থাকবে? না, আপনারা তাওহীদ, আপনার কোনো চিন্তা করতে হবে না। এটা আপনাকে ব্যাকরণে বস বানানোর জন্য আজকে শেখাচ্ছি, মানে আপনার এইটাতেই যাতে আপনার ব্যাকরণ ক্লিয়ার হয়ে যায়। পরীক্ষা কখন হবে আমরা গাইডলাইন আবার দিব, কোনো চিন্তার কারণ নাই, সব ক্লিয়ার করব। ব্যাকরণ কোনো ব্যাপারই না, প্রকৃতি প্রত্যয় ক্লিয়ার করছি, সমাস ক্লিয়ার করছি, এখান থেকে যেহেতু ব্যাকরণ আসার সম্ভাবনা আছে সব ব্যাকরণ ক্লিয়ার হবে, কোনো টেনশন নেওয়ার কিছু নাই। আমার পিতা এককালে গরিব ছিলেন। পিতা, এই সমস্ত যেগুলা ধাতু আছে, এই সমস্ত যেগুলো প্রকৃতি প্রত্যয় আছে, তো সেগুলার আমরা হচ্ছে ভাঙলে এটা আসে পা যোগ ত্রিচ। এখন এই পা এটা হচ্ছে ক্রিয়া বোঝায়, তো ক্রিয়া যেগুলো থাকে সেগুলোর আগে এরকম একটা রুট চিহ্ন হয়। অর্থাৎ আমরা দীর্ঘতে দেখছি, একটু আগে দেখেন দীর্ঘ কি একটা নাম বোঝাচ্ছে, নাম বুঝাইলে তার আগে ধাতু চিহ্ন হবে না, নাম বুঝাইলে ধাতু চিহ্ন হবে না। যদি নাম না বুঝায় ক্রিয়া বুঝায় তাহলে ধাতু চিহ্ন হবে। ক্রিয়া বুঝালে কি হবে? ধাতু চিহ্ন হবে। যখন ধাতু চিহ্ন হবে তখন শেষে একটা হসন্ত হবে, ধাতু চিহ্ন হলে হসন্ত হবে। অর্থাৎ যেখানেই ধাতু চিহ্ন সেখানেই হসন্ত, যেখানেই ধাতু চিহ্ন সেখানেই কি হসন্ত, যেখানেই ধাতু চিহ্ন সেখানে হসন্ত। অর্থাৎ আমার পিতা এককালে গরিব ছিলেন। অর্থাৎ আমরা দেখতে পাই যে অনুপম এখানে বর্ণনা করছেন যে তার যে পিতা তিনি কি এককালে গরিব ছিলেন, ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন। ওকালতি মানে কি? ওকালতি মানে হচ্ছে যিনি উকিল অ্যাডভোকেটশিপ করেন, এই অ্যাডভোকেটশিপটাকে করাকেই বলা হচ্ছে ওকালতি। ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়েছেন, ভোগ করার সময় নিমেষ মাত্রও পান নাই। অর্থাৎ এই যে টাকাটা যে উপার্জন করছেন, টাকাটা তো তাকে ভোগ করতে হবে। সে হচ্ছে নাইকিতে যায় শুজ কিনবে, পুমাতে যায় হচ্ছে একটা গেঞ্জি কিনবে, তারপরে হচ্ছে তোমার সুপার শপে যাবে, তারপরে সুপার শপ থেকে স্বপ্ন থেকে 140 টাকা নিয়ে নেবে। হ্যাঁ, বাংলা এটা ফার্স্ট ক্লাস, 140 টাকা নিয়ে নেবে। তো এই যে জিনিসগুলো তিনি করতে পারেন নাই। মৃত্যুতে তিনি যে হাঁপ ছাড়েন, অর্থাৎ মৃত্যুতে তিনি যে প্রথম অবকাশ নিলেন
সেটাই তার প্রথম অবকাশ, অর্থাৎ মৃত্যুর মাধ্যমেই তার যে ছুটি হইলেন, মানে তিনি টাকার রোজগার করতে এতটাই ব্যস্ত ছিলেন, তিনি কখনো কোনো ছুটি নেওয়ার সুযোগ পান নাই, কিন্তু যখন মৃত্যু হলো সেটাই তার প্রথম অবকাশ। ক্লিয়ার? আমার তখন বয়স অল্প, অর্থাৎ অনুপম বলছে যে যখন আমার বাবা মারা গেছে তখন আমার বয়স অল্পই ছিল। মার হাতেই আমি মানুষ, অর্থাৎ তিনি বলেছেন যে আমাকে পুরোপুরি মানুষ করছে কে? মা। মা গরিব ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী এ কথা তিনিও ভুলেন না, আমাকেও ভুলিতে দেন না। অর্থাৎ দেখবা যে যারা একটু কষ্ট করে বড় হয় না, তাদের মধ্যে হচ্ছে পরবর্তীতে একটা অহংকার বোধ জন্মে যে আমি তো বড়, আমি তো বড়, আমি যে এককালে ছোট ছিলাম, এই জিনিসটা আর বলতে হয় না। অর্থাৎ আমার তখন বয়স অল্প, মার হাতেই আমি মানুষ। তিনি বলছেন যে আমরা যখন আমার পিতা টাকা করিয়েছে তখন আমি খুবই এবং আমার মা গরিব ঘরের মেয়ে, তিনি যে গরিব ঘরের মেয়ে ছিল এইটা হচ্ছে, আচ্ছা একটু মোটা করে লিখবো, ওকে। এটা তিনিও ভুলেন না, আমাকেও ভুলতে দেন না। আমাকে শিশুকালে আমি কেবল কোলে কোলেই মানুষ, অর্থাৎ শিশুকালে কোলে কোলে মানুষ বলতে শিশুকালে তাকে প্রচণ্ড আদর করে বড় করা হয়েছে, এবং এই কারণেই শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়স হলো না। অনুপম এখানে নিজেকে আত্মসমালোচনা করছেন যে ছোটোবেলায় আমাকে এত যত্নে বড় করা হয়েছে এবং মা আমাকে এত সুন্দরভাবে বড় করছেন যে আমি যে এখনও বড় হয়েছি সে কারণে আমার বয়সটাই বোঝা যাচ্ছে না। আজ আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। আচ্ছা, এই কারণেই বলা হচ্ছে যে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। অন্নপূর্ণা মানে কি? অন্নপূর্ণা মানে অন্নে পরিপূর্ণা। অন্নপূর্ণা কি? অন্নে পরিপূর্ণা। আচ্ছা, এই লেখাটা একটু বেশি বড় হয়ে গেছে, বুঝছো? বড় করলে এই যে একটু আর একটু ছোট করে নিই। আচ্ছা, তাহলে অন্নপূর্ণাকে অন্নে পরিপূর্ণা। আচ্ছা, এই জিনিসটা অন্নে পরিপূর্ণা বোঝাচ্ছে নাকি অন্য কিছু বোঝাচ্ছে? কি বোঝাচ্ছে বলো তো? এটা হচ্ছে বহুব্রীহি বোঝাচ্ছে, বহুব্রীহি সমাস। কারণ এটা হচ্ছে দেবী দুর্গাকে বোঝায়। কাকে বোঝায়? দেবী দুর্গাকে বোঝায়। এখন এই যে দেবী দুর্গা, তার দুই সন্তান ছিল, একজন গণেশ এবং একটা হচ্ছে কার্তিকেয়। তাহলে গজাননের ছোট ভাইটি, অর্থাৎ দেবী দুর্গা যেহেতু দুই পৌত্র, তার কোলে গজানন মানে কি? গণেশ, এবং তার ছোট ভাইকে কার্তিকেয়। এবং এই কারণেই গজানন, অর্থাৎ গজাননকে আমরা ভাঙলে গজ আনন যার। কি? গজ আনন যার। দেখো এখানে পরপদ বা পূর্বপদ কোনোটা প্রাধান্য পাচ্ছে, পরপদ বা পূর্বপদ কোনোটা প্রাধান্য পাচ্ছে না। এই গজানন বলতে বোঝায় গণেশকে। যেহেতু এই সমাসে পরপদ এই যে গজ এবং পূর্বপদ গজ এবং পরপদ আনন, এটার কোনোটাই পাচ্ছে না, সে কারণে এটাকে আমরা বলি বহুব্রীহি সমাস। কি বলি? বহুব্রীহি সমাস। তাহলে এই যে গজানন, এটা যেহেতু পূর্বপদ এবং পরপদ কোনোটাকেই না বুঝিয়ে অন্য একটা পদ গণেশকে বোঝাচ্ছে, সেই জিনিসটাকেই আমরা বলি হচ্ছে বহুব্রীহি সমাস। তাহলে এই যে অন্নপূর্ণা, এটাও বহুব্রীহি সমাস, গজানন এটাও বহুব্রীহি সমাস। তাহলে অন্নপূর্ণা এবং গজানন এগুলা বহুব্রীহি সমাস। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার হইলে বলো। দেখো, আমার আসল অভিভাবক আমার মামা, অর্থাৎ তিনি বলছেন মা আমাকে ছোটকাল থেকে যতই লালন পালন করুক না কেন, সেটা কি? আমার আসল অভিভাবক কে? আমার মামা। তিনি আমার চেয়ে বড় জোর বছর 6 বড়। আচ্ছা দেখো, অনেক সময় হয় না যে তোমার দেরিতে বিয়ে করলেও তোমার শ্বশুর শাশুড়ি একটু দেরিতে বাচ্চা কাচ্চা নেয়। এই যে যখন দেরিতে বাচ্চা কাচ্চা নিচ্ছে তখন আবার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে। ভাইয়া সমাস নিয়ে ক্লাস হবে কবে? আচ্ছা, সমাস নিয়ে দেখো এখানেই যেহেতু ক্লিয়ার করে দিচ্ছি, আমার মনে হয় না যে সমাস নিয়ে আরেকটা ক্লাস দেওয়ার দরকার আছে। তো আমরা এখানেই সব কিছু আসলে ক্লিয়ার করে দিব। ওকে, ব্যাকরণ নিয়ে কোনো সমস্যা থাকবে না। এই ক্লাস যখন করবা, দেখো আমি এখন পর্যন্ত প্রকৃতি প্রত্যয় করেছি, সমাস করিয়েছি, কারক করাবো, সব কিছুই করাবো, এখান থেকে সব কিছুই করাবো, কোনো টেনশন নেওয়ার কিছু নাই। আমি আসি তো ভাইয়া, খেলবো তোমাদের সাথেই খেলবো, সমস্যা নাই। ব্যাকরণ নিয়েই খেলবো, বাংলা নিয়েই খেলবো। তো আমার আসল অভিভাবক আমার মামা, তিনি আমার চেয়ে বছর জয় করো। ওই যে বললাম যে কারো তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়, ধরো অনুপমের বাবা মার তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে, অনুপমের বাবা মার তাড়াতাড়ি বিয়ে দিয়েছে। সাকিবা বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। সুবর্ণ আক্তার বলেছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আবিদ চৌধুরী বলছে ইস্ট অ্যান্ড ওয়েস্ট, মাহিম ভাই ইজ দ্য বেস্ট। ধন্যবাদ তোমাদেরকে সবাইকে। তো আমি আশা করছি তোমরা সকলে আমাদের সাথে থাকো, দেখবা যে সুন্দর একটা ক্লাস আমরা উপহার দিতে পারবো।
যেটা বলছিলাম যে অনুপমের মায়ের তাড়াতাড়ি বিয়ে হয়েছে, তাড়াতাড়ি বিয়ে হয়ে ওনার তাড়াতাড়ি বাচ্চা হয়ে গেছে। অনুপমের মায়ের যে বাবা তার একটু দেরিতে বাচ্চা হয়েছে, এই কারণেই বছর জয়েক 6 বছর। তাহলে অনুপমের এখন বয়স কত? 27 বছর। তাহলে মামার বয়স কত? মামার বয়স হচ্ছে 27-এর সাথে 6 দাও, 27-এর সাথে 6 দাও, কত হচ্ছে? 27 যোগ 6, 27 যোগ 6, তাহলে মামার বয়স কত বছর? মামার বয়স 33 বছর। কিন্তু ফল্গুর বালির মতো, ফল্গু ভারতের একটা জায়গার নাম, ফল্গুর বালি, অর্থাৎ এই উপরে একটা বালির আস্তরণ ছিল এবং নিচ দিয়ে পানি যায়। পানি কোন দিক দিয়ে যায়? নিচ দিকে যায়, অর্থাৎ অন্তঃসলিলা নদী। সলিল মানে পানি, অন্ত মানে ভেতর দিয়ে। তাহলে অন্তঃসলিলা মানে কি? পানির ভেতর দিয়ে। অন্তঃসলিলা মানে কি? পানির ভেতর দিয়ে। তাহলে ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়ে নিয়েছেন। অর্থাৎ এই যে পানি যে ভিতর দিয়ে যাচ্ছে, উপরে বালু, পানি ভিতর দিয়ে, তাহলে বালু কি পানিকে শুষিয়ে নেয় না? বালু পানিকে শুষিয়ে নেয় না? বালু হচ্ছে শুষে নেয়। এই যে শুষে নিচ্ছে যখন, তখন সেই জিনিসটাকে আমরা বলছি যে ফল্গুর বালির মতো তিনি আমাদের সংসারটাকে শুষিয়ে নিয়েছেন। অর্থাৎ পানিকে যেমন বালু এমনি আবদ্ধ করে রাখছে, ঠিক তেমনি মামা পুরো সংসারটাকে এই নদীটার মতো আগলে রাখছেন। অর্থাৎ উপর দিয়ে বালি, মাঝখানে অনুপমের সংসার, অর্থাৎ পানি মাঝখানে। ক্লিয়ার? আচ্ছা, আমাকে কোনো ভাবনায় ভাবনা দিতে, যেহেতু ওর মামাই সব কিছু করছে, মানে তাহাকে না খুঁড়িয়া, অর্থাৎ বালুকে যদি না খুঁড়ো তাহলে এখানকার এক গুন্ডুস মানে কি? এই যে হাতের সমান, হাতের তালুতে যতটুকু পানি আসে, এই একটুক পানিও পাবা না, এই জিনিসটা একটুক পানিও পাবা না। আচ্ছা, একজন বলছেন যে এসকে শোন আরেকবার বলেন। আচ্ছা দেখো, আমি বলি যে অন্তঃসলিলা বলতে কি? সলিল মানে পানি, অন্তঃসলিলা মানে যেটা হচ্ছে পানি নিচ দিক দিয়ে যাচ্ছে, ভেতর দিয়ে পানি যাচ্ছে। তাহলে উপরে বালি, ভিতর দিয়ে পানি যাচ্ছে, এই জিনিসটাকে আমরা বলতেছি অন্তঃসলিলা। এখন উপরে তুমি যদি পানি পাইতে যাও তাহলে উপরে তো আগে বালিটা খুঁড়তে হবে, তাই না? কিন্তু মামা তো ফল্গুর বালির মতো আমাদেরকে আবদ্ধ করছেন। তাহলে উপরে ফল্গুর বালি, এই সাইডে ফল্গুর বালি, মাঝখানে পানি, অর্থাৎ মাঝখানে অনুপমের সংসার। এখন তুমি যদি বালিটা ভাঙতে চাও, বালিটা ভেঙে ভিতর থেকে যদি পানি নাও, তাহলে এক গন্ডুস পানিও পাবা না। এক গন্ডুস মানে কি? খুবই অল্প পরিমাণ, অর্থাৎ এক তালুর সমান পানিও পাবা না। আশা করি বুঝতে পেরেছো। আমাকে কোনো ভাবনায় ভাবিতে হয় না, যেহেতু তাকে ওই যে এক গন্ডুস রস পাইবার জন্যই তুমি তাকে না খুঁড়লে কখনোই পানি পাবা না। এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনায় ভাবতে হয় না, যেহেতু মামাই সব কিছু করে, আমাকে কোনো কিছু ভাবতে হয় না। এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি বাবা, অনুপম কি? অনুপম হচ্ছে এখানে পরনির্ভরতার প্রতীক হিসাবে চলে আসে। তাহলে অনুপম কি? অনুপম হচ্ছে পরনির্ভরতার প্রতীক। কন্যার পিতা মাত্রেই স্বীকার করবেন, অর্থাৎ কন্যার যে ভবিষ্যৎ যে কন্যা হবে তার পিতা সহজেই স্বীকার করবেন আমি সৎপাত্র। কন্যার পিতা খুব সহজেই স্বীকার করবেন কি? আমি সৎপাত্র। কেন সৎপাত্র? কারণ আমাকে তামাকটুকু পর্যন্ত খায় না, অর্থাৎ তিনি যে সিগারেট খান, অর্থাৎ তামাক জাতীয় যে জিনিসগুলো নেন না, এ কারণেই কি বলছে? এই কারণেই কন্যার পিতা মাত্রেই স্বীকার করবেন যে আমি সৎপাত্র, যেহেতু সিগারেট খায় না। আমাদের সমাজে যারা একটু সিগারেট টিগারেট খায় বা তামাক টামাক নেয়, তাদেরকে কি একটু অসৎ বা খারাপ হিসাবে ধরা হয় না? কাজেই তো অনুপম বলছে যে ভালো মানুষ হওয়ার ঝঞ্ঝাট নাই। কি বলছে? ভালো মানুষ হওয়ার ঝঞ্ঝাট নাই। এই যে ঝঞ্ঝাট বানানটা একটু দেখবা, এখান থেকে কিন্তু তোমাদের ঝঞ্ঝাট বানান কি এটা তোমাদের চলে আসতে পারে। তাহলে ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নেই, অর্থাৎ তিনি তো তামাক টামাক খান না, কাজে তিনি ভালোই। অর্থাৎ আবার নতুন করে অনেকে ভালো সাজতে চায়, এই জিনিসটা আর হইতে হবে না। তাই আমি নিতান্তই ভালো মানুষ, আমি ভালো মানুষ। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা নাই। যেহেতু ছোটোবেলা থেকে মা কোলে কোলে আমাকে মানুষ করছে, এই জন্য মায়ের যে আদেশ, সেই আদেশ আমার মেনে চলার ক্ষমতা আছে, কিন্তু তার যে আদেশ সেইটা কখনো অমান্য করার মতো শক্তি আমার নাই। অর্থাৎ ছোটোবেলা থেকে কি অনুপমকে তার মা কোলে কোলে মানুষ করছে। এই যে কোলে কোলে মানুষ করার জন্য অনুপম ছোটোবেলা থেকে তার মায়ের সমস্ত কথা শুনে আসে এবং তার মায়ের একান্ত বাধ্যগত হয়ে থাকে এবং তার মায়ের বাহিরে তার যাওয়ার কোনো উপায় নেই। এস এফ সাকিব খান বলছে যে স্যার আমিও ভালো মানুষ। জি, তুমিও ভালো মানুষ, সবাই ভালো মানুষ। এখানে যারা যারা কমেন্ট করতেছো, যারা যারা শেয়ার করতেছো, তোমরা সবাই ভালো মানুষ। দেখো, অন্তঃপুরের শাসন চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হয়েছি। অন্তঃপুর মানে কি? ভেতর ঘর। অর্থাৎ ভেতর ঘর বলতে এখানে বোঝানো হচ্ছে যে তোমার যেখান থেকে আসলে বাসা শাসন করা হয়। মা যেহেতু ভেতরে থাকে, তো মায়ের কথা আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে। তারপরে যদি কোনো স্বয়ংবরা মানে যে পাত্রী নিজেই নিজের পাত্র নির্বাচন করেন। স্বয়ংবরা শব্দের অর্থ কি? যে পাত্রী নিজেই নিজের পাত্র নির্বাচন করেন, এটাকে কি বলে? স্বয়ংবরা হন।
তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন। দেখেন এখানে স্মরণ বানানটা কি, এই যে স্মরণ, র এর পরে এখানে তো দন্তান্ন হইতে পারতো, দন্তান্ন হইতে পারতো, দন্তান্ন কেন হয়নি? দন্তান্ন কেন হয়নি বলেন? দন্তান্ন কেন হয়নি? দন্তান্ন হয়নি এ কারণে র এর পরে সবসময় কি হয়? মূর্ধন্য ন হয়। এটা হচ্ছে নত্যবিধানের একটা নিয়ম। ওকে, দেখো, অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল। সম্বন্ধ মানে বিয়ের ঘর। সম্বন্ধ মানে কি? বিয়ের ঘর এসেছিল, কিন্তু মামা যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তার একটি বিশেষ মত। এখন মামা তো তাকে পুরো ইয়াটাকে কিসের মতো, ফলগুর বালির মতো করছে, একদম জড়ায় ধরছে। তো এই যে এখান থেকে তুমি তো ঘুরে এক কুণ্ডুস জল বের করতে পারবে না, এই যে গয়া নদীর যে ফলগুর বালি, সেখান থেকে কিছুই করতে পারবে না। তো যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তার একটি বিশেষ মতামত ছিল। অর্থাৎ মামাই আমার ভাগ্য নির্ধারণ করে দিবে। মামা কি করবে? আমার ভাগ্য নির্ধারণ করে দিবে। কি ভাগ্য নির্ধারণ করছে? সেটা হচ্ছে তার একটি বিশেষ মত ছিল, ধনীর কন্যা তার পছন্দ নয়। কেন ধনীর কন্যা পছন্দ নয়? কারণ অনেকে মনে করেন না যে ধনীর কন্যা যারা আছে তারা একটু স্বাধীন চেতা হয়, তারা কথা শোনে না অনেক সময়, এই কারণেই ধনীর কন্যা তাদের পছন্দ নয়। আর ধনীরা তো তাদের অজস্র টাকা, অজস্র টাকা, তো এই জিনিসটার জন্যই ধনীর কন্যা তার পছন্দ নয়। আমাদের ঘরে যে মেয়ে আসবে সে মাথা হেড করিয়ে আসবে। এখন ধনীর কন্যা যদি আসে, সে তো আর কখনো মাথা হেড করিয়ে যাবে না, কারণ তার বাবার টাকা আছে। টাকার গরমে অটোমেটিক তার মাথা এরকম থেকে এরকম হয়ে যাবে, টাকা এরকম গরমে এরকম থেকে এরকম হয়ে যাবে। এই যে এই কারণেই ধনীর মেয়ে তার পছন্দ নয়, এই তিনি চান। অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জা জড়িত। অস্থিমজ্জা কথা অর্থাৎ হাড়ের মধ্যে। আচ্ছা, অস্থিমজ্জা আমি তো সহজ উদাহরণ দিই। তোমরা যখন কোনো কিছু খাও, গরুর নলি বা হচ্ছে কোনো হাড় যেটা, সেটা চাবাও, বলে না যে ক্যালসিয়াম খা, ক্যালসিয়াম, ওই যে ক্যালসিয়াম যেটা, সেটাই অস্থিমজ্জা। সেটা কি? অস্থিমজ্জা। অস্থিমজ্জা জড়িত, অর্থাৎ টাকার প্রতি যে টান, সেটা তার অস্থিমজ্জায় জড়িত, অর্থাৎ অস্থির ভেতরে জড়িত। তিনি এমন বেহায় চান যার টাকা নাই, অথচ টাকা দিয়ে তিনি কসুর করবেন না। মানে এমন লোক চাচ্ছেন যার কোনোই টাকা নাই, কিন্তু তার কথা শুনবে, সব কিছু করবে। যখন দেখো আমাদের সমাজে আমরা যেটা ধারণা করি যে যার টাকা নাই সে ধরো সমস্ত কিছু কথা শুনে সব কিছুই করে, অর্থাৎ যার টাকা নাই সেই যেহেতু সব কিছু শুনে, আমরা মনে করছি কি যে এমন বেহাই চান তার টাকা নাই কিন্তু টাকা দিতেও কসুর করবেন না। যাহাকে শোষণ করে চলিবে, অথচ বাড়িতে আসলে গুড়গুড়ির পরিবর্তে, গুড়গুড়ি কি? বড় নলযুক্ত হুকা, এবং পরিবর্তে বাধা হুকা। বাধা হুকা মানে কি? ছোটো যে নারকেলের যে হুকাগুলো আছে সেগুলো, মানে বড় যে গুড়গুড়ি অর্থাৎ বড় নলযুক্ত যে বিশেষ হুকাগুলো আছে সেগুলোতে তামাক দিতে, ওটার পরিবর্তে বাধা হুকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। ধরো যদি একটু ধনী টাইপ হয়, ধনী টাইপটা কি? এই গুড়গুড়ি পছন্দ করে, গুড়গুড়ি পছন্দ করে, কারণ গরিবেরা তো নারিকেলের খোলসে তারা সিগারেট খাবে না বা হুকা খাবে না। তো এই যে আসলে গুড়গুড়ির পরিবর্তে তুমি যদি বাধা হুকায়, এই হুকা বানানটা দেখবা, এখানে কি একটা চন্দ্রবিন্দু আছে, অনেক সময় হুকা হৌসু কয়েকার কা অন্তস্থ দিয়ে তুমি দিয়ে দিবা। তো এই যে হুকায় তামাক দিলে যাহার নালিশ খাটাবে না, অর্থাৎ তুমি যাতে তাকে একটু অভিজাত জিনিস গুড়গুড়ি, তার বদলে তুমি যদি বাধা হুকা দাও, তাতেও সে কোনো ধরনের কোনো রকম কাহিনী করবে না। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে, তাহলে আমরা এখান থেকে দেখতে পাই তার বন্ধুর নাম কি? তার বন্ধুর নাম হরিশ। হরিশ কোথায় কাজ করে? হরিশ কাজ করে কানপুরে। সে ছুটিতে কলিকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল। সে বলিল, ও হে, মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে। তাহলে অনুপম কোথায় থাকে? আমরা এখান থেকে জানতে পারলাম অনুপম থাকে হচ্ছে কলিকাতায়। অনুপম কোথায় থাকে? অনুপম থাকে কলিকাতায়, এবং উতলা করিয়ে দিতে বললো, ও হে, মেয়ে যদি আসো একটি খাসা মেয়ে। অর্থাৎ এখানে বলতেছে যে কলকাতায় যখন আসছে তখন তার যেহেতু সরস রসনার বাসনা আছে, সরস রসনার বাসনা বলতে সে খুব ভালো করে জমায় রস দিয়ে কথা বলতে পারে। বলছে যে খুব ভালো একটা মেয়ে আছে, যদি বলো তাহলে কথা বলে দেখি। কিছুদিন পূর্বেই MA পাস করিয়াছি, অর্থাৎ ওই যে শিক্ষা জীবনের যতগুলো পরীক্ষা আছে সবগুলো আমি চুকাইয়াছি, অর্থাৎ সবগুলো তো আগেই চুকাইছে, সেটা আমরা দেখছি। তাহলে কিছুদিন পূর্বেই আমি MA পাস করিয়াছি। সামনে যতদূর দৃষ্টি, এই যে সামনে যতদূর তাকায় খালি ধুধু দৃষ্টি, মানে কোনো কিছুই নাই, পরীক্ষা নাই। মানে MA পাস তো করছে, MA এর পরে কি আর কোনো পরীক্ষা থাকতে পারে? নাই। উমেদারি নাই। উমেদারি মানে স্যার আমাকে চাকরিটা দিবেন, অর্থাৎ অন্যের কাছে যে চাকরি পাওয়ার ইচ্ছা, অন্যের কাছে যে চাকরি পাওয়ার আকাঙ্ক্ষা, এটাকেই বলে উমেদারি।
নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, কারণ সে তো পরনির্ভর। আমরা একটু আগে দেখে আসছি না, সে পরনির্ভর, শিক্ষাও নাই, অর্থাৎ এই বিষয়ে কোনো শিক্ষাও নাই, ইচ্ছাও নাই, অর্থাৎ সে এটা দেখতেও চায় না। থাকিবার মধ্যে ভিতরে আছে মা এবং বাইরে আছেন মামা, অর্থাৎ অন্তঃপুর, ওই যে ভিতরের ঘরে মা আসতে এবং বাইরে কে মামা, কারণ কি পানি তো ভিতরে আর বাইরে কি ফুলগুর বালি, তাহলে বাইরে কে মামা, ভিতরে কে মা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এই অবকাশের মরুভূমির মতো আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা দেখতে পাচ্ছিল। আচ্ছা, মরীচিকা বানানটা দেখবা, মরীচিকা বানানটা কিন্তু খুব ভুল আসে, অনেকে আবার পরীক্ষার প্রশ্নে কনফিউশন এমনি দেখে অনেকে আবার এটা মেরে দেয়। মরীচিকা বানান কি? মরীচিকা বানান ম রয় দীর্ঘি চয় দীর্ঘিকার ক, এই যে এটা মরীচিকা বানান। ক্লিয়ার? বানানটা কিন্তু দেখতে হবে, কোথায় কোথায় কি ইম্পর্টেন্ট আমার কিন্তু ওখানে সব দাগানোই আছে, বুঝছো? মানে তোমাদের এই পিডিএফে সব কিছু হাইলাইট করে দেওয়া থাকবে, তোমরা এই জিনিসগুলোতে একটু গুরুত্ব দিবা। তো অবকাশের মরুভূমি বলতে যেহেতু তার কোনো কাজ নাই, এখন খালি ছুটি ছুটি ছুটি, একদম ধুধু করতেছে, তো আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা দেখতে হতো। মরুভূমিতে মরীচিকা হয় না? অর্থাৎ তোমরা যারা সায়েন্স পড়ছো দেখো, একটা আমি একটু সায়েন্স পড়াই, এখানে ধরো মরুভূমি, তো এখানে কোনো একটা জিনিস আছে, এই জিনিসটার, এই ফাঁকা জিনিসটার সেটার সেখানে পড়ে, তো এখানে পানির মতো তখন দেখা যায়, অর্থাৎ তখন যেহেতু মরুভূমিতে একটা নারী দেখলে তো খুশি হয়। আচ্ছা, মরুভূমিতে যেমন মানুষ পানি দেখলে খুশি হয়, অনুপম ঠিক তেমনি তার যে মরুভূমি, সে মরুভূমিতে সে হচ্ছে নারী দেখে খুশি হচ্ছে। ক্লিয়ার? আকাশে তাহার দৃষ্টি, অর্থাৎ তার এই যে দৃষ্টি সেটা আকাশে, বাতাসে তার নিঃশ্বাস এবং তরুমর্মরে তার গোপন কথা। অর্থাৎ তরুমর্মর বলতে নতুন যে পাতা, সেই পাতার যে শব্দ, সেই শব্দে তার গোপন কথা যেটা, সেটা এখনো বলছে। এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বলো তবে। অর্থাৎ আমি তো এখন মেয়েরই কাহিনী দেখতেছি, এখনই বলছে যে মেয়ে যদি বলো আছি, তাহলে জিনিসটা কেমন হবে না? ধরো কেউ হচ্ছে এক পায়ে খাড়া হয়ে আছে এমনি, ধরো এই যে এক পায়ে এমনি খাড়া হয়ে আছে, কোথাও যাবে, কোথাও যাচ্ছে। আচ্ছা, আমাদের এখন একটু আজান দিচ্ছে, আমরা একটু ব্রেক দিই, একটু 1 মিনিটের জন্য। একটু ব্রেক দিই। আচ্ছা, আমার এখানে আজান শেষ, তোমরা যারা যারা কমেন্টে বলছো না ভাই আজান দিচ্ছে, আমার এখানে যখন আজান দিছে তখনই আমি থামাই দিছি, আজান শেষ, তারপরে আমরা শুরু করি। আচ্ছা আসো, তো দেখো, মেয়ে যদি বলো তখন আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বনিতে লাগতো। দেখো আলো ছায়া, এখানে আলো যেমন প্রাধান্য পাচ্ছে, ছায়াও প্রাধান্য পাচ্ছে, তাহলে একমাত্র সমাস দ্বন্দ্ব সমাস যেখানে উভয় পদই প্রাধান্য পায়, তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলছি দ্বন্দ্ব সমাসের কি? আলো ও ছায়া, আলো ও ছায়া। তাহলে এটা কোন সমাস? এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, দুইটা পদই প্রাধান্য পাচ্ছে, দ্বন্দ্ব সমাস। বনিতে লাগিল, হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়ে বর্ণনা করিবার শক্তি তাহার ছিল, আর আমার মন ছিল তৃষ্ণার্ত। যখন কেউ মরুভূমিতে থাকবে তখন তো সে তৃষ্ণার্তই থাকবে, এখন মরুভূমিতে যখন থাকে তখন সে কি মরীচিকা দেখে। অনুপম কি দেখছিল? নারীর মরীচিকা দেখতেছিল এবং সে তৃষ্ণার্ত ছিল। এমন সময় অনুপম আসে করছে, তোমার হচ্ছে যে হরিশ এসে বলছে, বন্ধু নাও পানি খাও। পানি খাও মানে কি? ওহে মেয়ে যদি বলো তবে। বুঝতে পারছো? এইটাই বলছে। আমি হরিশকে বললাম, একবার মামার কাছে কথাটা পড়িয়া দেখো। অর্থাৎ অনুপম যে পরনির্ভর, তার মন চাইলেও সে যদি তৃষ্ণার্ত থাকে সেও পানি খাইতে পারবে না, মামাকে বলতে হবে মামা আমি পানি খাবো, তারপরে সে পানি খাবে, তারপরে সে হচ্ছে করতে পারবে। বুঝতে পারছো? তার যে পিপাসা বা তৃষ্ণা সেটা মেটাইতে পারবে। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, তাহলে আসর জমাইতে অদ্বিতীয়কে হরিশ।
তাই সর্বত্রই তাহার খাতির। ধরো আমাদের মধ্যে যেই বন্ধুটা একটু মজা দিয়ে কথা বলতে পারে, আমরা সবাই তাকে একটু খাতির যত্ন করি। তাহলে হরিশ যেহেতু আসল জমাইতে অদ্বিতীয়, তাই সর্বত্রই তার খাতির। মামাও তাকে পাইলে ছাড়তে চান না, মামাও তাকে পাইলে ছাড়তে চান না। কথাটা তার বৈঠকে উঠিল, মেয়ের চেয়ে মেয়ের বাবের খবরটাই তার কাছে গুরুতর। কারণ কি, তিনি ধনী ঘরের মেয়ে চান না, আবার এমন মেয়ে চান যিনি টাকা দিতে কখনো কসুর করিবে না। ক্লিয়ার? ওকে। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনি, অর্থাৎ একদম খাপে খাপ মিলে গেছে। কি, যে মেয়ে খুব ধনীও না, আবার ঠিক যেমনটা তেমনই। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘাট ছিল। আচ্ছা, লক্ষ্মী কি, হিন্দু যে ধর্ম আছে আমাদের, হিন্দু ধর্ম মতে লক্ষ্মী হচ্ছে ধন সম্পদের দেবী। এবং এই যে আমরা দেখছি যে মঙ্গল ঘাট, এই যে মঙ্গল ঘাট, এই মঙ্গল ঘাটটা হচ্ছে তার প্রতীক। তাহলে লক্ষ্মীর প্রতীক কি, মঙ্গল ঘাট। অর্থাৎ এক সময় তাদের বাসায় প্রচণ্ড পরিমাণে ধন সম্পত্তি ছিল, এখন তাহা শূন্যে বলিলেই হয়, অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। অর্থাৎ পুরো যে ঘট, সেই ঘটের নিচে খুব ইয়া হয়ে গেছে। তো দেশে বংশ মর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া তিনি পশ্চিমে গিয়া বাস করছেন। অর্থাৎ এই যে পশ্চিম, এই পশ্চিমটা কোথায় ভাইয়া? এই পশ্চিমটা কোথায় বলো? যে বলতে পারবে তার জন্য পুরস্কার আসে। এই পশ্চিমটা কোথায়? কেউ বলতে পারতেছো না। এই পশ্চিমটা হচ্ছে কানপুরে, কারণ হরি যেখানে বাস করে সেখানে। তাহলে কানপুরে গিয়ে বাস করতে চান, সেখানে গৃহস্থ অর্থাৎ গৃহস্থ মানে কি বলি, এই যে গৃহস্থ বলতে বোঝায় যে গৃহে স্থিত যে, অর্থাৎ যে ঘরের ভিতর থাকে তাকে আমরা কি বলি? গৃহে স্থিত যে। এই যে স্থিত মানে ঘরের ভিতর থাকাটা প্রাধান্য দিচ্ছে। যেখানে পরপদ প্রধান পাবে সেটা হচ্ছে তৎপুরুষ সমাস, এবং গৃহে স্থিত যে, তাহলে এটা কোন সমাস? আচ্ছা সরি, কর্মধারয় সমাস, এটা হচ্ছে গৃহস্থিত যে। তারপরে একটি মেয়ে ছাড়া তার আর কিছুই নাই। অর্থাৎ এই যে তার ক্ষুদ্র সম্পত্তি, এবং এই সম্পত্তির পাশাপাশি তার কি আছে? তার হচ্ছে একটা মেয়ে আছে। সুতরাং তাহার পশ্চাতে, অর্থাৎ তার জন্য যে এই যে লক্ষ্মীর ঘরটা, সেটা একবারে উপর করিয়া দিতেও সে বাধা হবে না। অর্থাৎ এই যে যেহেতু মেয়ে, একটা মেয়ের জন্য সমস্ত সম্পত্তি কেউ যদি দিতে চায়, তাহলে সেটাও কোনো ব্যাপার না। এসব ভালো কথা, সব কিছুই ভালো। যে মামা যেমনটা চাইছিল একদম খাপে খাপ পেলে গেছে। মামা চাইছিল যে খুব ধনী হবে না, গরিব ঘরের মেয়ে হবে, এবং সে যতটুকুই যৌতুক চাই সেই যৌতুকটা দিবে, সব কিছুই মিলে গেছে। কিন্তু ঝামেলা হচ্ছে এইখানে। ঝামেলা কোথায়? মেয়ের বয়স যে 15। দেখো, তৎকালীন সময়ে বিয়ে হইতো 8 থেকে 10 বছরে, কিন্তু মেয়ের বয়স কত? 15 বছর। এইটা একটা চিন্তার বিষয়। এবং এই শুনিয়া মামার মন ভার হইলো। যখন মেয়ের বয়স 15 বছর, এই শুনে কি মামার মন ভার হইলো। বংশে তো কোনো দোষ নাই, না দোষ নাই, মানে মামা প্রশ্ন করছে যে বংশে কোনো দোষ আছে? তো হরিশ উত্তর দিচ্ছে না, দোষ নাই। বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়ে পান না। অর্থাৎ যেহেতু তাদের সম্পদ খুবই সীমিত, এই জন্য আসলে সে তার চাহিদা অনুযায়ী সে কোনো রকম যোগ্য বর খুঁজে পাচ্ছে না। একে তো বরের হাট মহার্ঘ মানে কি? অর্থাৎ মহান মূল্য কিছু এমন। তো বরের হাট মেলা খুব তারপরেও ধনুক ভাঙা পণ, অর্থাৎ অনেক পণ। কাজেই বাপ কেবলই সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছেন। অর্থাৎ তৎকালীন সময়ে আমরা দেখতে পাই যে মেয়েদের বয়স সাধারণত 8 থেকে 10 বছর হলেই তাদেরকে বিয়ে দিত। মোহাম্মদ আনিসুর রহমান বলছে, গৃহস্থর ব্যাস বাক্য কি? গৃহস্থের ব্যাস বাক্য হচ্ছে গৃহে স্থিত যে। আচ্ছা, আমরা এখানে আসি। অর্থাৎ কাজেই তোমার যেহেতু বর খুব সংকট, এই যে বরের সংকটের কারণে এবং ধনুক ভাঙা পণ হওয়ার কারণে কল্যাণীর বাবা তিনি কোনো বর খুঁজে পাচ্ছে না। তিনি কোনো লাবিবা তানজিম উত্তর দিয়েছে জি, গৃহে স্থিত যে। তো তিনি কোনো বর খুঁজে পাচ্ছেন না। এই যে বর খুঁজে পাচ্ছেন না, বর যেহেতু অনেক মূল্য, তারপরে কি খুবই পণ, তো এই সমস্ত জিনিস অপেক্ষা করা যায়। কিন্তু ধরো কারো বয়স, তুমি ধরো এই বছরটা অপেক্ষা করলা, তাই বলে কি তোমার বয়স থেমে থাকবে? তুমিও অপেক্ষা করছো, বয়স থেমে থাকবে না, এমনটা হয় না। এই কারণেই দিন দিন বয়সটা বেড়ে গেছে, এটাই বলছে। যাই হোক, হরিষের সরস রসনার গুণ আছে, যেহেতু আমরা আগেই বলছি ও হে মেয়ে যদি বলো খাসা, তো এই লাইনটা কি বলছে? হরিশ বলছে। তো রস দিয়েই
তার মামার কাছে বর্ণনা করছে, মামার মন নরম হলো। বিবাহের ভূমিকা, ভূমিকা মানে কি? ভূমিকা মানে দেখা দেখির পর্ব। মানে দেখা দেখি বলতে এখানে দেখা দেখি তো হচ্ছে না, এখানে হচ্ছে তোমার কথাবার্তার, সরি দেখা দেখি না তো, এটা হচ্ছে কথাবার্তা, দেখা দেখি তো পরে। তাহলে ভূমিকা মানে কি? কথাবার্তা যে অংশ, সেটা নির্বিঘ্নে অর্থাৎ কোনো সমস্যা ছাড়াই সমাধান হয়ে গেল। কলকাতার বাইরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকে মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলেন। অর্থাৎ কলকাতার বাইরেও যে কোনো পৃথিবী আছে, কলকাতার বাইরেও যে, ভাইয়া সমাজ আলাদা একটা ক্লাস নিয়েন, সমাজ ভালো করে বুঝতে পারবো। ওকে, আচ্ছা ক্লাস নিয়ে নিব, সমস্যা নেই। তাহলে এই যে মামা যদি কলকাতার বাইরে কোনো পৃথিবী দেখে, এই কলকাতার বাইরের সমস্ত জিনিসটাকে তিনি আন্দামান দ্বীপের অন্তর্ভুক্ত মনে করেন। ঠিক আছে, তো তিনি মনে করেন যে কলকাতার বাইরে আসলে কোনো পৃথিবী ওইভাবে নেই। তো জীবনে একবার বিশেষ কাজে তিনি কন্যাগর পর্যন্ত গিয়েছিলেন। মামা যদি মনু হইতেন, মনু মানে হচ্ছে তোমার ওখানকার যে সংবিধান প্রণেতা ছিল মনু, তো তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে তার সংহিতায় একেবারে নিষেধ করিয়ে দিতেন। অর্থাৎ মনুর যে শাস্ত্র ছিল বা তিনি যেই শাস্ত্রটা প্রণয়ন করতেন, সেখানে তিনি হাবড়ার একটা পুল, ভারতের একটা জায়গা আছে হাবড়া, সে হাবড়াতে একটা পুল আছে, সে হাবড়ার পুলটা যদি কেউ পার হয় সেটাকে তিনি নিষিদ্ধ করতেন, অর্থাৎ এই জায়গাটা পার হওয়া যাবে না। আচ্ছা, মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিয়ে আসিব, সাহস করিয়া প্রস্তাব করিতে পারলাম না। অনুপমের একটা ইচ্ছা ছিল যে যেহেতু মেয়েটার এত কথা শুনছি, ওহে মেয়ে যদি বলো, সেহেতু মেয়েটার সামনাসামনি দেখে আসি। কিন্তু অনুপম তো পরনির্ভর, সে তার মামার উপরে কথা বলতে পারে না। সে কী করতে পারে না? তার মামার উপরে কথা বলতে পারে না। কন্যাকে আশীর্বাদ করিকার জন্য যাহাকে পাঠানো হইল আমার বিনু দাদা, অর্থাৎ আমার পিস্তুত ভাই। পিস্তুত ভাই বলতে আমাদের যে ফুফাতো ভাই হয় না, সেটাই ফুফাতো ভাই বোঝাচ্ছে। অর্থাৎ কন্যাকে আশীর্বাদ করার জন্য যাহাকে পাঠানো হইলো সে আমার বিনু দাদা, আমার পিস্তুত ভাই। অর্থাৎ তার ফুফাতো ভাই কাকে পাঠানো হইলো? বিনু দাদাকে পাঠানো হলো। তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমি 16 আনা নির্ভর করি। অর্থাৎ দক্ষতার পরে বলতে যে তার রুচি এবং যে দক্ষতা, সেই দক্ষতার উপর আমি একদম 16 আনা নির্ভর করতে পারি, মানে সম্পূর্ণ নির্ভর করতে পারি। বিনু দাদা ফিরে আসি বলিলেন, সরি, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। তিনি বললেন যে জিনিসটা খুব খারাপ না, একদম খাঁটি সোনা। বিনু দাদার ভাষাটা অত্যন্ত আট। দেখো এখানে কি বলছে, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। তার মানে কি? তার ভাষাটা আট। আট মানে তার ভাষাটা একটু অন্যরকম বা একটু অভিজাত। যেখানে আমরা বলি চমৎকার, তিনি বলেন চলনসই। অর্থাৎ আমরা যে জিনিসটাকে চমৎকার বলে থাকি, তিনি বলেন চলনসই। এই যে চলনসই জিনিসটা, এই যে চলনসই জিনিসটা, এটাকে আমরা ভাঙি। দেখো চলন, চলন যোগ সই, তাহলে চলন কি? চলন হচ্ছে মানে যেটা চলিত, তাহলে এইটা কি? এটা হচ্ছে তোমার শব্দমূল বা এটা কি নামপদ। তো নামপদের শেষে বা শব্দমূল যেটা হয় সেটার সাথে কি ধাতু চিহ্ন হয়? না, ক্রিয়ামূলের সাথে ধাতু চিহ্ন হয়। তার মানে এটা কোন প্রত্যয়? এটা হচ্ছে তদ্ধিতান্ত প্রত্যয়। কোন প্রত্যয়? তদ্ধিতান্ত প্রত্যয়। তদ্ধিতান্ত প্রত্যয়। তো অতএব বুঝলেন আমার ভাগ্যে প্রজাপতি। প্রজাপতি মানে হচ্ছে হিন্দু ধর্মে যে জীবের স্রষ্টা আছে, সেই জীবের স্রষ্টা। প্রজাপতি কে বলো তো? জীবের স্রষ্টা বলে তার একটা নাম আছে, সেই নামটা কি কেউ জানো? নামটা কেউ জানো? প্রজাপতি হচ্ছে ব্রহ্মা। পঞ্চস্বর হচ্ছে মদন দেবের যে 5টা বান আছে, সেইটাকেই বলা হয় পঞ্চস্বর। অর্থাৎ আমার ভাগ্যে, মানে তার ভাগে প্রজাপতির সাথে যে পঞ্চস্বর, সেটা কোনো বিরোধ নাই, সেটাই আসলে বুঝাইছে। বলা বাহুল্য বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকেই কলকাতায় আসিতে হলো। যেহেতু মামা একটু সেহেতু কন্যাপক্ষকেই কলকাতা আসিল। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়ে যান। অর্থাৎ এই যে হচ্ছে যেহেতু অনুপমের মামা খুবই কঠিন প্রকৃতির, এই জন্য কন্যাপক্ষকে কোথায় আসতে হলো? তাদের বাসায়। তাদের বাসা কোথায়? কলকাতায়। কলকাতায় আসতে হলো। এবং এই শম্ভুনাথ বাবু কাকে বিশ্বাস করেন? হরিশকে বিশ্বাস করেন। এই জন্যই বিবাহের কয়দিন পূর্বে? 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়ে যান। বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে।
অর্থাৎ তার বয়স কিছু 41 হইতে পারে, 42 হইতে পারে, বা 40-এর কমও হইতে পারে, ধরো 39, 38 হইতে পারে। চুল কাঁচা, ধরো চুলগুলা কাঁচা আমার মতো, গোফে পাক ধরিতে আরম্ভ করেছে। পাক ধরিতে আরম্ভ করছে মানে গোপ কেবল হচ্ছে সাদা হইতে শুরু করছে। সুপুরুষ বটে, ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার প্রবেশ চোখ দেখবে। ধরো অনেকগুলো খাটো মানুষ একটা জায়গায়, বা খাটো মিডিয়াম মানুষ কয়েকটা জায়গায় এখানে আসে। এখন তুমি যদি দূর থেকে একটা বডি বিল্ডারকে দেখো, তোমার চোখটা বডি বিল্ডারের উপরে যাবে না। তো এই জন্যই এখানে বলা হয়েছে যে সুপুরুষ বটে, ভিড়ের মধ্যে সবার আগে তার দিকে চোখ যাবে। ক্লিয়ার? আশা করি আমাকে দেখিয়ে তিনি খুব খুশি হয়েছিলেন, বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। অর্থাৎ এই যে অনুপম যেহেতু সুপুরুষ, প্রসেনজিৎ বিএম বলছে ব্রহ্ম না ভাইয়া, ব্রহ্মা। তো এই তাকে দেখিয়ে যে খুশি হয়েছিল, এই জিনিসটা আসলে বোঝা শক্ত। কেন বোঝা শক্ত? এই কারণেই বোঝা শক্ত, কারণ হচ্ছে তিনি খুবই চুপচাপ। দু একটি কথা বলেন যা তাতে পুরা জোর দিয়ে বলেন না। মামার মুখ থেকে তখন অনর্গল ছুটেছিল, ধনে মানে আমাদের স্থান যে শহরের কারো চেয়ে কম নয়, সেইটাকেই তিনি নানান প্রসঙ্গে প্রচার করতেছেন। অর্থাৎ অনুপমের মামা বলতেছিলেন যে এই যে আমাদের এত ধন সম্পত্তি, আমরা শহরের কারো, ধরো বাংলাদেশের প্রেক্ষাপটে যদি অনুপমের মামা থাকতো, অনুপমের মামা বলতো যে আমার টাকা সালমানের থেকেও বেশি, সালমান এপ্রাম তো আমার কাছে কোনো ব্যাপারই না। অর্থাৎ তার যে সম্পত্তি আছে, অর্থাৎ শহরের অন্যান্য মানুষ যে তাদের থেকে যে সে কম না, সেই জিনিসটাই সে মানে চাপা দিচ্ছিল, চাপাবাজ টাইপের। আজকে প্রথম দুইটা পড়াবো, 1 ও 2। ধনে মানে আমাদের স্থান যে শহরের কারো চেয়ে কম নয়, সেটাকে তিনি নানা প্রসঙ্গে প্রচার করতেছেন। শম্ভুনাথ বাবু এ কথা একেবারেই যোগ দিলেন। অর্থাৎ শম্ভুনাথ বাবুর এই ব্যাপারে কোনো ইন্টারেস্টই নাই, তাকে বর পছন্দ হয়েছে এবং সে তার মেয়েকে খুব সুন্দরভাবে তার সাথে বিয়ে দিবে। কোনো ফাঁক কাটা হু বা হ্যাঁ কিছুই শোনা গেল না। অর্থাৎ যে কোনো ফাঁকে কারো যদি ইন্টারেস্ট না থাকে, তাহলে সে হু বা হ্যাঁ করবে না। শেষ হবে ভাইয়া উইদিন 1 আওয়ার, 1 ঘন্টার মধ্যে আমরা শেষ করে দেবো। আচ্ছা দেখো, আমি হইলে দমিয়ে যেতাম, অর্থাৎ আমি যদি থাকতাম তাহলে আমি দমে যেতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। তিনি শম্ভুনাথ বাবু চুপচাপ ভাব দেখিয়ে বললেন, লোকটা নির্জীব, একেবারে কোনোই তেজ নাই। অর্থাৎ যেহেতু তিনি কোনো কথা বলতেছেন না, তিনি এই জন্য বলছেন যে লোকটা প্রচণ্ড নির্জীব, তার কোনো তেজ নাই। বেহাই সম্প্রদায়ের আর যাই থাক, তেজ থাকাটা দোষের। অতএব মামা মনে মনে খুশি হলেন। শম্ভুনাথ বাবু যখন উঠিলেন, তখন মামা সংক্ষেপে উপর হইতে তাকে বিদায় করেন। অর্থাৎ এখানে শম্ভুনাথ বাবুর যে গুরুত্ব, আমরা কেউ আসলে তাকে আমরা কাছে আগাই দিতে যাই না, কিন্তু মামা এই জিনিসটা করলেন না। অর্থাৎ শম্ভুনাথ বাবুর তিনি গুরুত্বই দিতে গেলেন না, অর্থাৎ গাড়িও তুলিতে দিতে গেলেন না। পঞ্চ সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়েছিল। মামা নিজেকে অসম্মান চতুর বলিয়াই অভিমান করিয়া থাকেন। এখানে অভিমান করিয়া বলে তিনি নিজেকে টাইপিং মিস্টেক, হ্যাঁ টাইপিং, এটা হচ্ছে একটু পুরা গদ্যটা তুলতে একটু টাইম লাগে, তো এই জন্য একটু টাইপিংটা মিস্টেক হয়ে গেছে আসলে। আশা করি এটা কোনো ব্যাপার না, তোমরা একটু দেখবা। তো মামা নিজেকে অসামান্য চতুর বলে অভিমান করিয়া থাকেন। কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক ফোকর রাখেন না। অর্থাৎ কত টাকা দিবে, কে কে আসবে, কতজন যাবে, এই জিনিসগুলো তিনি ফাঁক ফোকর রাখেন না। টাকার অঙ্গত্ব স্থির ছিল, ধর 10 লাখ হইলে 10 লাখই। তারপরে গহনা কত ভরির, সোনা কত দরের হইবে, সেও একবারে বাধাবাধি হয়ে গেছিল। আমি নিজের সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পানা কি স্থির হলো। আচ্ছা দেখো, এখানে দেনাকেও প্রাধান্য দিচ্ছি, আবার পাওনাকেও প্রাধান্য দিচ্ছি। আমি বলেছি যে সমস্ত সমাজে পরপদ এবং পূর্বপদ উভয়ই প্রাধান্য পায়, সেই সমস্ত সমাজকে কি বলে? সেই সমস্ত সমাজকে দ্বন্দ্ব সমাজ বলে। অর্থাৎ দেনা ও পাওনা সমাস। ক্লিয়ার? মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটি প্রধান অংশ, এবং সেই অংশের ভার যার উপর পড়িবে তিনি এক করাও ঠকিবেন না। অর্থাৎ এই যে পুরো বিষয়টা কার উপরে পড়বে, পুরো বিষয়টা আমার মামা যেহেতু দেখবে, সেহেতু তিনি এতটাই চালাক বলে নিজেকে করেন, সেহেতু তিনি এই অংশ ঠকতেই চাইবেন না। তারপরে বলো, বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। এবং এই যে লোকটা এত পরিমাণে চালাক, এই জন্য অনুপমের পুরো পরিবার তাকে নিয়ে আসলে গর্ব করে। ওকে, দেখো, যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে, সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াই জিতবেন। অর্থাৎ যেখানে আমাদের কোনো না কোনো সম্পর্ক আছে, সেখানে তিনি সর্বত্রই তার বুদ্ধির যে লড়াই, সেটাতে লড়বেন। এবং একবারে ধরা কথা, এই জন্য আমাদের অভাব না থাকলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব। অর্থাৎ ধরো মামার এতটাই চালাক বুদ্ধি, আমাদের কোনো অভাব আছে এবং অন্য পক্ষের কোনো অভাব নাই, কিন্তু তিনি এমনভাবে ফাঁক ফোকরে কথা লাগাই দিবেন যে আমরাই জিতবো শেষ পর্যন্ত।
আমাদের সংসারের এই যে ইহাতে যে বাচক আর যে মরুক। গায়ে হলুদ, গায়ে হলুদ বলতে দেখো এখানে পূর্বপদ বা পরপদ কোনোটাই প্রাধান্য পাচ্ছে না। আমি যদি ব্যাস বাক্য করি, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, তাহলে এই যে গায়ে হলুদ দেওয়া অনুষ্ঠানে মানে আমার গায়ে যদি তুমি হলুদ লাগাই দাও, আমার গায়ে যদি তুমি হলুদ লাগাই দাও, মাহিম ভাইয়ের গায়ে হলুদ লাগাই দিচ্ছি, তাহলে এইটাকে কি তুমি গায়ে হলুদ বলবা? না। অর্থাৎ গায়ে হলুদ বলতে একটা বিবাহের একটা অনুষ্ঠান বোঝাচ্ছে। অর্থাৎ এখানে পূর্বপদ এবং পরপদ কোনোটাকেই না বুঝিয়ে একটা অন্য অর্থে বোঝাচ্ছে, এই কারণেই এটাকে বলে বহুব্রীহি সমাস। এবং এই যে গায়ে হলুদের প্রথমটা আছে এবং এই যে মাঝখানে যে পদগুলো আছে সেগুলো লোপ পেয়ে যাচ্ছে, এই কারণে গায়ে হলুদকে বলা হয় কি, গায়ে হলুদকে বলা হয় তোমার মধ্য পদলোপী বহুব্রীহি। ধুম করিয়া গেল, বাহক এত কলেজে, অর্থাৎ মানুষ এত পরিমাণে গেল যে তাহার আদমশুমারি, অর্থাৎ আদমশুমারি। আচ্ছা এটাকে দেখো, আদমশুমারি মানে কি? আদমের শুমারি, অর্থাৎ কার শুমারি? মানুষের শুমারি, অর্থাৎ মানুষের গণনা। অর্থাৎ এই যে মানুষের গণনা, কার গণনা? মানুষের। আর কোনো কিছু শেষে যেহেতু র আছে, আমরা কিছু জানি র এর কোন বিভক্তি? ষষ্ঠী বিভক্তি। তার মানে কি এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। কোন তৎপুরুষ? ষষ্ঠী তৎপুরুষ। করিতে হইলে কেরানি রাখিতে হয়, তাহাদিকে বিদায় করিয়ার জন্য অপরপক্ষকে যে নাকাল হইতে হবে সে কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন। অর্থাৎ এত পরিমাণে মানুষ গেছে, এই সমস্ত মানুষকে যদি গণনা করতে চাও, সুমারি করতে চাও, তাহলে ও আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো আদমশুমারি কি? মানুষের যে গণনা, সেই গণনাটাকেই আমরা হচ্ছে বোঝাচ্ছি। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের যে দুইটা সমাস বানান সেগুলো আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম। আচ্ছা, ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিছাইয়া বর্বর কোলাহলের মত্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত। আচ্ছা, সরস্বতীর পদ্মবন দলিত বলতে এখানে এটা মূলত ইন্ডিভিজুয়ালি বোঝাইছে কল্যাণীর বাসা। আচ্ছা, কল্যাণীর বাসা এটা উপমা হিসাবে এখানে বুঝাইছে, বুঝছো? দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম, আংটিতে হিরেতে জরি জহরতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়াছে বলিয়া বোধ হইল। আচ্ছা, ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট অর্থাৎ সব কিছুর ঐক্যতান মিলে প্রভৃতি যত প্রকার উচ্চ শব্দ মানে যত ধরনের শব্দ আছে যেগুলো বাজানো যায় সেগুলো মিলে বর্বর কোলাহলের মত্ত হস্তি, মত্ত হস্তি মানে মাতাল হস্তি, পাগল হস্তি, মানে সব কিছু এমনভাবে বাঁচতেছে তাদের সরস্বতীর পদ্মদম। আচ্ছা, এই যে এখানে সরস্বতী বানানটা আছে, দেখো অনেকে আবার সরস্বতী বানান নামও দাও, আমিও দিতাম এককালে, আমিও ভুল করছি। তো সরস্বতীর নিচে ব হবে না, সরস্বতীর নিচে ব হবে না, স্বর শয় ব তয় দীর্ঘি। তো সরস্বতীর পদ্মবন অর্থাৎ সরস্বতীর নিচে যে পদ্ম থাকে সেটা একদম দলিত বিদলিত করে সব কিছু চূর্ণ বিচূর্ণ করিয়া, সব কিছু চূর্ণ বিচূর্ণ করে আমি তো বিবাহ বাড়িতে গিয়ে উঠিলাম আংটিতে, অর্থাৎ তা এত পরিমাণে স্বর্ণ পড়ছে মানে মনে হচ্ছে যে কোনো সোনার দোকানকে নিলামে তুলছে। ভাবি শ্বশুর, আচ্ছা ভাবি শ্বশুর, ভাবি শ্বশুর আবার অনেকে মনে করবা যে তার কি মানে শ্বশুর কি মেয়ে ছিল? আচ্ছা, ভাবি শ্বশুর বলতে বোঝা যাচ্ছে যে হবু শ্বশুরের সঙ্গে মোকাবিলা করতে চাইছিলাম। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না, একে তো উঠানটাতে বরযাত্রীর জায়গা সংকুলন হওয়াই শক্ত, তাহার উপরে সমস্ত আয়োজনটাই নিতান্ত মধ্যমকর। মানে যে জায়গাটা দিছে সেই জায়গাটার মধ্যে সবার জায়গা হওয়া কষ্ট, তার উপরে যে আয়োজনগুলো করছে সেগুলো সবগুলোই মধ্যরকম। ইহার পরে শম্ভুনাথ বা ব্যবহারটাও নিহাত ঠান্ডা, তার বিনয়টা অজস্র নয়, মুখে তো কথাই নেই, কোমরে চাঁদা বাঁধা, গলা ভাঙ্গা, টাক পরা, মিশকালো। মিশকালো বলতে কি? মিশকালো বলতে হচ্ছে মিশির ন্যায় কালো। মিশকালো বলতে কি বোঝাচ্ছে? মিশকালো বলতে বোঝাচ্ছে হচ্ছে মিশির ন্যায় কালো, মিশির ন্যায় কালো। এই যে মিশির ন্যায় কালো এটা হচ্ছে আমাদের, এটাও কর্মধারায় সমাস, ঠিক আছে? বিপুল শরীর তার একটা উকিল বন্ধু যদি নেহাতি হাত জোর করিয়া মাথা হেলাইয়া নম্রতার স্মিত হাস্যে অর্থাৎ অল্প হাসে, এমন স্মিত হাস্যে গদগদ বচনে কনসার্ট পাড়ির করতাল বাজিয়ে হইতে করিয়া বরকর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে আসেন আসেন সালাম আলাইকুম সালাম আলাইকুম এরকম করে না, তোমরা যখন হোটেলে যাওয়া এরকম করে না, তো এইটাকেই হচ্ছে স্মিত হাস্যে অভিষিক্ত না করিয়ে দিতেন, তবে গোড়ায় একটা স্পার হইতো। আমি সবাই বসিবার কিছুক্ষণ পরে মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডাকে লইয়া গেলেন, অর্থাৎ যখনই সে বসলেন তারপরেই তাকে হচ্ছে পাশের ঘরে নিয়ে গেলেন।
কি কথা হলো জানি না। কিছুক্ষণ পরে শম্ভুনাথ বাবু আমাকে আসিয়া বললেন, বাবাজি একবার এইদিকে আসতে হচ্ছে। অর্থাৎ কি কথা হয়েছে সে জানে না, একটু পরেই তাই কোথায় আসতে হচ্ছে, বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে। শম্ভুনাথ সেন বললেন যে বাবাজি একবার এদিকে আসো। ব্যাপারখানা এই, সকলের না হোক কিন্তু কোনো কোনো মানুষের জীবনে একটা লক্ষ্য আর থাকে। অর্থাৎ মামা মামা সবসময় ভাবতো যে না জানি আমাকে ঠকাচ্ছে, এই যে আমাকে ঠকাচ্ছে এই জিনিসটাই সে কখনো ঠকতে চাইতো না। ওকে, মামার একমাত্র লক্ষ্য তিনি কর্মমতে কারো কাছে ঠকবেন না। তার ভয়, তার এই যে তারের উপর কি আছে, চন্দ্রবিন্দু আছে। যখন তারের উপর চন্দ্রবিন্দু থাকে এই সমস্ত জিনিসকে আমরা সম্মানসূচক দৃষ্টি দেখি, তয় উপর বিসর্গ। ঠিক আছে, তাকে গহনায় ফাঁকি দিতে পারবেন। বিবাহ কার্য শেষ হয়ে গেলে সে ফাঁকির আর প্রতিকার চলবে না। অর্থাৎ বিয়ে যদি শেষ হয়ে যায় এবং তারা যদি আমাকে গয়না নিয়ে ফাঁকি দেয়, তাহলে বিয়ে তো হয়ে গেছে, আমি তো আর এটা নিয়ে কিছু করতে পারবো না। দেওয়া থোয়া সম্বন্ধে, অর্থাৎ পণ সম্বন্ধে যে লোকটির মুখের কথার উপর ভর করলে চলবে না। সে মুখে একটা কথা বললো, এই কথার উপর ভর করে চলবে না। সেই জন্য বাড়ির শ্যাকরা মানে স্বর্ণকার, শুদ্ধ মানে সঙ্গে আনিয়াছিল। এবং পাশের ঘুরে দেখলাম মামা এক তক্তবস মানে কাঠের পিড়া, এবং শ্যাকরা তার মানে স্বর্ণকার, তার যে দাড়িপাল্লা যেটাতে সোনা মাপে, সেটার কোষ্ঠী পাথর মানে একটা মূল্যবান পাথর, সেটা দিয়ে দেখছিলেন। আচ্ছা, শম্ভুনাথ বাবু আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু করিবার পূর্বেই তিনি কন্যার সমস্ত গহনা যাচাই বাছাই করে দিবেন, ইহাতে তুমি কি বলো? অর্থাৎ শম্ভুনাথ সেন বললেন যে তোমার মামা চাইতেছে যে সব কিছু আগে একটু দেখে শুনে নেই। আমি মাথা হেড করিয়া চুপ করে রইলাম, অর্থাৎ আমি মাথাটা নিচ করিয়া রইলাম। মানে কেউ আমাকে যখন কথা বলতেছে, আমি যখন সেটার উত্তর জানি না, তখন আমি কি মাথাটা এরকম করে থাকি। যখন এরকম করে থাকি, তার মানে কি এটাতে আমার কোনো কিছু বলার অনুমতি নাই। মামা বললেন, ও আবার কি বলিবে, আমি যা বলিব তাই হবে, অর্থাৎ সে তো পরনির্ভর। শম্ভুনাথ বাবু আমার দিকে চাইয়া বললেন, সেই কথা কি তবে ঠিক? উনি যা বলিবেন তাই হইবে, এ সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই? আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানালাম, এসব কথাই আমার সম্পূর্ণ অনধিকার। আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়ে আনিছি, এই বলিয়া তিনি উঠিলেন। মামা বলিবেন, অনুপম এখানে বসিয়া কি করিবে, ও সবাই গিয়ে বসুক। আচ্ছা, শম্ভুনাথ বললেন, না সবাই নয়, এখানে বসতে হবে। অর্থাৎ মামা বলতেছে যে না, ও এখানে বসে কি হবে, ওকে সবাই গিয়ে বসতে হবে। কোথায় বসতে হবে? সবাই গিয়ে। কিছুক্ষণ পর তিনি একখানা গামছার মধ্যে সব কিছু বাঁধিয়ে আনিয়া, অর্থাৎ সব কিছু বেঁধে এনে তক্তপোষ মানে কি, ওই যে তোমার কাঠের যে পিঁড়ে ছিল সেটার উপরে রেখলেন। সমস্ত তার পিতামহী মানে কি? পিতামহী হচ্ছে দাদি। পিতামহী মানে কি? দাদি। তাহলে পিতামহীর অর্থাৎ দাদির আমলের গহনা হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়। হাল ফ্যাশন বলতে আধুনিক যে কাল, আধুনিক কালের কাজ নয়। যেমন মোটা তেমনি ভারী, অর্থাৎ সেই জিনিসগুলো যেমনই মোটা তেমনি ভারী। শ্যাকরা গহনা হাতে তুলিয়া লইয়া বলিলেন, এ আর দেখিব কি, ইহাতে খাদ নাই, এমন সোনা এখনকার দিনে ব্যবহার হয় না। অর্থাৎ তিনি বলেন যে ইহাতে কোনো রকম খাদ নাই, এখন এরকম সোনা বলিয়া হয় না। ইহা বলিয়াই সে এক মকর মানে হচ্ছে কুমোরের মতো। ঘড়িয়াল চেনো তোমরা? ঘড়িয়াল, এই মকর হচ্ছে ঘড়িয়ালের মতো। মোটা একখানা বালায়, ধরো একটা বালায় কিছুটা চাপ দিয়ে দেখলে তা বাঁকিয়ে যায়। অর্থাৎ আমরা খাঁটি সোনার একটা বৈশিষ্ট্য দেখলাম কি, খাঁটি সোনা যদি তুমি চাপ দাও তাহলে খাঁটি সোনা বেঁকে যায়। মামা তখনই নোট বইয়ে গহনাগুলোর একটা ফর্দ লিখতেছেন এমনি যে ধরো এগুলা দেখাইছে, আবার যদি পরে এগুলাই দেখায়, এটা এত ভরি, এটার ওজন এত। তারপরে হিসাব করে দেখিলেন যে গহনা যে পরিমাণ দিবার কথা সংখ্যায়, দরে এবং ভারে তার অনেক বেশি। অর্থাৎ মামা তাকে যেগুলো দিতে চাইছিল তার সাথে যে দেওয়া থাওয়া বিষয়ে কথা হয়েছিল সেগুলো অনেক বেশি পরিমাণে দিছে। গহনাগুলোর মধ্যে একজোড়া ইয়ারিং ছিল, অর্থাৎ একজোড়া কানের দুল ছিল। সেটা সম্পূর্ণত শ্যাকরাকে দিয়ে বললেন, এইটা একবার প্রয়োগ করিয়া দেখো, অর্থাৎ এই জিনিসটা একবার দেখো। শ্যাকরা কইল, ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্য আছে। অর্থাৎ এটা হচ্ছে বিলাতি মাল। বিলাতি মানে কি? ইংল্যান্ডের জিনিস, এবং এখানে সামান্যই আছে, অর্থাৎ সোনার পরিমাণ এখানে খুবই কম। শম্ভুনাথ বাবু ইয়ারিং জোড়া মামার হাতে দিয়ে বলেন, এটা আপনারাই রাখেন। অর্থাৎ পরে আমরা একটু টুইস্ট দেখবো যে এই যে সোনার গয়না সেটা কি, এইটা মামা হাতে লইয়া দেখলেন যে এই ইয়ারিং দিয়ে তারা কন্যাকে আশীর্বাদ করেছিলেন। মামার মুখ লাল হইয়া উঠলো, অর্থাৎ তিনি যে অপমানিত হয়েছে। ভাই ওদের সোনাগুলো কি খুব দামি, ওজন বেশি, এখন মামার যে ছোট জিনিস সেটা কি দিয়ে কি তার কি হয়েছে? হয়নি। দরিদ্র তাহাকে ঠকিতে চাইবে কিন্তু তিনি ঠকিবেন না, এই আনন্দ সম্ভব হইতে বঞ্চিত হইলেন। অর্থাৎ সে যখন নোট করার পর দেখা গেল যে যতগুলো দিতে চাইছিল তার থেকে বেশি দিছে, তাহলে দরিদ্র তাকে কি ঠকাতে চাইছে? আচ্ছা, ঠকাতে চাওয়ার থেকে বেশি পরিমাণে যেহেতু দিছে, তারপরে তার যে সোনার ইয়াটা ছিল সেটা খুব কম পরিমাণে ছিল, যেই কারণে সে একটু অপমানবিদ্ধ হলো। তারপরেও কিছু উপরিপান্না জুটলো। অত্যন্ত মুখ ভার করিয়া মামা বলেন, অনুপম যাও, তুমি সবাই গিয়ে বসোগে।
বললেন যে অনুপম তুমি সবাই গিয়ে বসো। শম্ভুনাথ বাবু বললেন না এখন সবাই বসিতে হইবে না, চলুন আগে আপনাদের খাওয়াইয়া দাওয়াইয়া দেই। শম্ভুনাথ বাবু বললেন না এখন আর সবাই বসার দরকার নাই, আগে আমরা খাওয়াই দাওয়াই দিই। মামা বললেন সে কি কথা, লগ্ন, লগ্ন মানে হচ্ছে শুভ সময়, অর্থাৎ হিন্দু ধর্মের শুভ সময়ে বিয়ে হয়। তো মামা বলছেন যে লগ্ন। শম্ভুনাথ বাবু বললেন সে জন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। তো শম্ভুনাথ বাবু বলছেন না এগুলো এখন কিছু ভাবার দরকার নেই, আপনারা উঠে পড়ুন। লোকটা হাত নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভেতরে বেশ একটু জোর আছে। ধরো একটু ভালো মানুষ, কিন্তু তাকে তুমি যাই করাইতে চাচ্ছ সে তা কিছু করবে না, তার ভিতরে একটা জোর আছে। এই জোরটাই মামাকে উঠিতে হইল। বরযাত্রীদের আহারও হইয়া গেল, মানে বরযাত্রীরা খাওয়া দাওয়া করলেন না। আয়োজনের আড়ম্বর ছিল না, আড়ম্বর মানে হচ্ছে জাঁকজমকপূর্ণ, মানে জাঁকজমকপূর্ণ খাওয়া ছিল না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলে সকলেরই তৃপ্তি হলো। অর্থাৎ যদি আয়োজনের কোনো জাঁকজমকপূর্ণ না থাকার পরেও খাওয়ার দাওয়ার যেহেতু ভালো এবং পরিষ্কার এবং রান্নাটা সুন্দর, সে কারণে সকলে খেয়ে তৃপ্তি করলো। বরযাত্রীর খাওয়া হলে শম্ভুনাথ বাবু আমাকে খাইতে বললেন। মামা বললেন সে কি কথা, বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া? অর্থাৎ হিন্দু ধর্মে যতক্ষণ না বিবাহের কার্য সম্পন্ন হচ্ছে ততক্ষণ না তোমার বর এবং কনে তারা কোনো ধরনের খাবার খায় না। তো এই কারণেই যেহেতু বরযাত্রীদের খাবার শেষ হয়ে গেছে, শম্ভুনাথ সেন এবার বললেন যে তাহলে কি তুমি এবার খেয়ে নাও। তখন মামা বাধা দিয়ে বলছেন সে কি কথা, বর কেন খাবে, বিবাহ না হইতে বর কেন খাবে? এই সম্বন্ধে মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়ে বললেন তুমি কি বলো, বসিয়ে যাইতে দোষ আছে কিছু? ও আর মামাকে পাত্তাই দিচ্ছে না শম্ভুনাথ সেন, সে তখন ডিরেক্ট অনুপমের সাথে কথা বলছে, তুমি কি বলো, বসে যাইতে তো কোনো দোষ নাই। মূর্তিমতী মাতৃজ্ঞাস্বরূপে মামা উপস্থিত, অর্থাৎ মায়ের মতো আদেশ প্রতীয়মানে কে উপস্থিত, মামা উপস্থিত, তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব, আমি আহারে বসিতে বললেন না। তখন শম্ভুনাথ বাবু মামাকে বলিলেন আপনাদিগকে অনেক কষ্ট দিয়েছে, অর্থাৎ আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আমরা ধনী নই, আমরা ধনী নই মানে তারা খুব বড় লোক নয়, আপনাদের যে যোগ্য আয়োজন করতে পারি নাই ক্ষমা করিলেন। রাত হইয়া গেছে আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না, এখন তবে, এই যে এখন তবে, তখন কি এই যে মামা খুব খুশি হয়ে গেছে যে এখন তবে বলছে, এখন মানে বিয়ের কাজ শুরু করতে বললে, কিন্তু পরে যে তার জন্য টুইস্ট ছিল সেটা তিনি দেখেন নাই। মামা বললেন তো সবাই চলুন আমরা তো প্রস্তুত আছি। এই তবে মানে শম্ভুনাথ সেন শেষ করতে চাইছে যে এখন আপনারা চলে যান, আপনাদের কাজ দরকার না। মামা মনে করছে তবে মানে শুরু করা যাক, তো শুরু করা যাক, জিনিসটা এমন না। শম্ভুনাথ বাবু বললেন তবে আপনাদের গাড়ি বলিয়া দেই। মা বললেন ঠাট্টা করিতেছেন নাকি? আচ্ছা দাঁড়াও। শম্ভুনাথ বললেন ঠাট্টা তো আপনি করিয়া সারিয়াছেন, ঠাট্টা সম্পর্কটাকে স্থায়ী করবার ইচ্ছা আমার নাই। মামা দুই চোখ এত বড় করিয়া মিলিয়া অবাক হইলেন। শম্ভুনাথ বললেন আমার কন্যার গহনা আমি চুরি করিব, অর্থাৎ তার যে কন্যা সে গহনা চুরি করবে, এ কথা যাদের মনে হইতে পারে আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করেন না, কারণ প্রথমেই প্রমাণ হয়ে গেছে আমি কেউ হই নই, তারপরে যা হইলো সে আমি বলিতে ইচ্ছা করি না। ঝড় লণ্ঠন ভাঙিয়া চুরিয়া জিনিসপত্র লণ্ড ভণ্ড করিয়া বরযাত্রীর দল দক্ষ যজ্ঞের পালা। দক্ষ যজ্ঞ বলতে প্রজাপতি কর্তৃক একটা হচ্ছে দক্ষ মানে যজ্ঞ হচ্ছিল, সেই যজ্ঞে প্রতিনিন্দা শুনে তোমার সতী অর্থাৎ শিবের স্ত্রী তিনি মারা যান। পরবর্তীতে শিব সেখানে এসে প্রলয় নৃত্য শুরু করেন, এটাকে বলা হয় দক্ষ যজ্ঞ। পালা সারিয়া হইয়া গেল, বাড়ি ফিরিয়া সমস্ত ব্যান্ড রসন চৌকি কনসার্ট একসঙ্গে বাজিল না এবং অভ্রের ঝাড়গুলা তারার মতো আপনাদের কর্তব্যের বরাদ দিয়া কোথায় যে মহানির্বাণ মানে মিশে গেল, লাভ করলো, সন্ধান পাওয়া গেল না। আচ্ছা এই পর্যন্তই আমাদের শেষ। এখন চলো আমরা এতক্ষণ যা পড়লাম সেটার একটা এমসিকিউ সলভিং করে আসি। চলো এমসিকিউ সলভিং করি। অপরিচিতা গল্পে অনুপমের সুন্দর চেহারাকে পণ্ডিত মশাই কিসের সঙ্গে তুলনা করেছিল? এসেছিল ঢাবি 22-23 সেশনে এবং চবি 16-17, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় 22-23 এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 16-17। আনসার কি হবে বলো, আনসার কি হবে, আনসার কি হবে? দেখি কে আগে বলতে পারে, আনসার কি হবে বলো, কে আগে বলো দেখি। জবা ফুল ও আম, বিতে আছে গোলাপ ফুল তরমুজ, সিতে আছে শিমুল ফুল মাকাল ফল এবং গোড শিমুল ফল এবং মাকাল ফল। 2 নম্বরের আনসার দেখি। অপরিচিতা গল্পের কথকের জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না কিসের হিসেবে বড়? ঢাবি 22-23, অর্থাৎ 22-23 সেশনে ঢাবিতে আসছিল গুণের হিসাবে, প্রস্তাব হিসাবে, উচ্চতার হিসাবে না জগের হিসাবে? বলো কোনটা? 2 এর আনসার এ। ফল্গু কি? ফল্গু হচ্ছে অন্তঃসলীল একটি নদী, এটা আমরা বলেছি। অপরিচিতা গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? এটা আসছিল ঢাবি 21-22 এবং রাবি 18-19, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় 21-22 সালে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় 18-19 মাসিক সবুজপত্র। আচ্ছা কার্তিকের অগ্রগেজকে ঢাবি 17-18 আসছিল, অর্থাৎ কার্তিকের
অগ্রজ, অগ্রজ মানে বড়, অনুজ মানে ছোট, তাহলে কার্তিকের অগ্রজকে গজানন, এটা আমরা দেখেছি। এখন দেখো সিকিউ কীভাবে সলভ করব। সিকিউ এখানে একটা সৃজনশীল আছে, সেটা হচ্ছে তানিয়ার বাবা রহিম মিয়া একজন মুদি দোকানদার। এটি শিক্ষিত পরিবারে তানিয়ার বিয়ে ঠিক করে তার বাবা মেয়ের বিয়েতে পণ দেওয়ার জন্য তিনি অনেক কষ্টে কিছু টাকা জমিয়ে রাখেন। বিয়ের দিন বরের বাবা কড়াভাবে বলে দেয় পণের টাকা না পেলে বিয়ে হবে না। এটি শুনে MA পাস শাহিন তার বাবাকে পণের ব্যাপারে করে দেয়। এরপরে যৌতুক ছাড়া শাহিন ও তানিয়ার বিয়ে হন। প্রথম প্রশ্ন ছিল রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ছোট গল্প নাম কি? এটা ছিল ঢাকা বোর্ড 2015-তে। তাহলে প্রথম যে ছোট গল্প সেটা হচ্ছে ভিখারিনীর গল্প। তারপরে খ নম্বরে বলছে মেয়ে চেয়ে বাবার খবরটাই তার কাছে গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা করো। কারণ বড় ধনী ঘরের মেয়ে হইলে সে হচ্ছে তার মতো করে চালাতে পারবে না, গরিব ঘরের মেয়ে হলে তার মতো করে চলে মাথা হেট করে থাকবে, এই জন্য গুরুত্বপূর্ণ। গ নম্বরে বলছে যে উদ্দীপকের শাহিনের চরিত্র অপরিচিত গল্পের অনুপমের চরিত্র তুলনা বিশ্লেষণ করে। এখানে চরিত্র পুরোটাই বিপরীত, কারণ শাহিন কি, শাহিন হচ্ছে তার নিজের মতামত দিতে পারছে, অনুপম নিজের মতামত দিতে পারে নাই, এইটা ব্যাখ্যা করে দেবা। আর গ নম্বরে উদ্দীপকের শাহিনের বাবা অপরিচিত গল্পের অনুপমের মামার মতো মানুষদের জন্য সমাজের মেয়েরা হেনস্থার শিকার হয়, এটা বিশ্লেষণ করে দিলেই হবে। আচ্ছা, এই যে পরীক্ষাটা হবে 15 ডিসেম্বর 2024, অর্থাৎ আগামীকাল রবিবার সন্ধ্যা 7:30। সন্ধ্যা 7:30 থেকে 8:30, আমি লিখে দেই তোমাদেরকে। 7:30 থেকে 8:30 পর্যন্ত 1 ঘন্টা হবে তোমাদের পরীক্ষা। 1 ঘন্টা পরীক্ষা বলতে পরীক্ষার সময়কাল থাকবে 1 ঘন্টা, এবং 1 ঘন্টার মধ্যে তুমি যে কোনো 20 মিনিট, অর্থাৎ তুমি যদি 7:30-এ পরীক্ষা দাও তোমার পরীক্ষা হবে 7:50-এ, 7:50 শেষ। 8টার দিকে যদি দাও 8:50-এ পরীক্ষা হবে। তো এই যে পরীক্ষাগুলো দিচ্ছ, এই যে কী দিচ্ছ, পরীক্ষাগুলো দিচ্ছ, এই পরীক্ষাগুলোয় কী হবে, এই পরীক্ষাগুলোয় তোমার আসলে আমাদের এই যে টি শার্ট তোমার হচ্ছে এই যে পেজেই হবে। আনিসুর রহমান প্রশ্ন করছে কোথায় হবে, পেজেই হবে। তো দেখো পুরস্কার হিসাবে এই যে এই টি শার্ট না, এর থেকে সুন্দর টি শার্ট আমি যেটা পরে আসি সেই টি শার্ট পাবা, এবং এই যে ডায়েরি, আমাদের সুন্দর ডায়েরিটা আরেকবার দেখে দেই। এই যে সুন্দর ডায়েরি, হ্যাঁ, আফসানা আক্তার সুখী মূলপাঠ 2 পর্যন্ত পরীক্ষা হবে, মূলপাঠ 2 পর্যন্ত পরীক্ষা হবে। এই যে দেখো এই যে সুন্দর ডায়েরি, এবং দেখো আমাদের পিছনে ACPর লোগো আছে, সব কিছুই আছে। এইটা তোমাদেরকে দিয়ে দিব, ওকে। তো আজকে এ পর্যন্তই, মূলপাঠ 1, 2 এবং পরবর্তী দিন অর্থাৎ আমাদের সামনের যে দিন, সামনের আজকের ক্লাসটা তো একটু ছোট হয়ে গেছে, হ্যাঁ শুধুই এমসিকিউ। লাবিবা তানজিম বলছে যে শুধুই এমসিকিউ। আচ্ছা, কার কি প্রশ্ন আছে আমাকে একটু করো। এই অধ্যায় নিয়ে কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে একটু করে ফেলবা, একটু ফাস্ট করতে হবে, ক্লাস অনেক লং হয়ে গেছে, একটু ফাস্ট করলে আমরা 1 ঘন্টা 37 মিনিট অলরেডি হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করো। লাবিবা তানজিম বলেছেন শুধু কি এমসিকিউ। মোহাম্মদ ফরহাদ বলছে কোন কোন চ্যাপ্টার থেকে আমরা পরীক্ষা দিব। আচ্ছা, আমরা শুধু এইখান থেকেই দিব 1 আর 2 এবং লেখক পরিচিতি থেকে দিব। সাকিবে বলছে ভাইয়া পিডিএফটা একটু তাড়াতাড়ি দিন। হ্যাঁ, পিডিএফ অবশ্যই তাড়াতাড়ি দিয়ে দিব। ACM হুসাইন সূর্য বলেছে যে পরীক্ষায় কীভাবে জয়েন করবো। পরীক্ষায় জয়েন করবা, এই যে আমাদের পেজ যেটা আছে, পেজ থেকে তোমাকে লিঙ্ক দেওয়া হবে, 7:30 থেকে 8:30-এর মধ্যে পরীক্ষা দিয়ে দেবা। রাইসা জান্নাত রিয়া বলছে এমসিকিউ হবে খালি এমসিকিউ হবে। ফরহাদ বলছে যে কোন কোন অধ্যায় থেকে এক্সাম নেওয়া হবে। এক্সাম হবে অপরিচিত যে লিখিত অংশ ছিল, লেখক পরিচিতি ছিল, তারপরে এই যে 1, 2 সেখান থেকে পরীক্ষা নিব। প্রসেনজিৎ BM বলছে ফুল চ্যাপ্টার এমসিকিউ হবে। জি, ফুল চ্যাপ্টারই হবে। মোহাম্মদ আনিসুর রহমান বলছে লেখক পরিচিতি থেকে কীভাবে প্রশ্ন হবে। আমি যে প্রশ্নগুলো দেখিয়েছি এই টাইপেরই প্রশ্ন হবে। মোহাম্মদ ফরহাদ বলছে ওকে ভাইয়া। জেসমিন নাহার বৃষ্টি বলেছে ভাইয়া পিডিএফ কই পাবো। পিডিএফ পাওয়া হচ্ছে আমাদের যে ক্যাপশন, সেই ক্যাপশনে পিডিএফ পাবা। নাহিদ আল হাসান বলছে গল্প পড়ার সময় অ্যাডমিশনের পড়া কি এখান থেকেই পড়বো। দেখো আমি কিন্তু আজকে অ্যাডমিশনের অলরেডি প্রিপারেশন করাই দিছি, কোন কোন জায়গা থেকে সমাস আসে, কোন কোন বানান আসবে, কোন কোন প্রকৃতি প্রত্যয় আসবে। আমার ক্লাসটা এইভাবে করলেই তোমার অ্যাডমিশনের প্রস্তুতি ক্লিয়ার হয়ে যাবে। লাবিবা তানজির আবার বলছে লিঙ্কটা কখন দেবেন। লিঙ্ক দেবে 7:30-এ। মোহাম্মদ ফরহাদ বলছো যে লিঙ্ক কি পোস্ট করা হবে। ইয়েস, লিঙ্ক পোস্ট করা হবে। প্রসেনজিৎ BM বলছে যে কত মার্কস হচ্ছে 20, এবং 20-এর মধ্যে যারা পাবা তাদের জন্য রয়েছে আমাদের এই যে শার্ট এবং এই যে ডায়েরি, ওকে। পরীক্ষা হবে 20 মার্কের। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আমি ক্লাস শেষ করে দেবো। ক্লাস আমরা একদম শেষের পর্যায়ে, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো। লতা খাতুন সি, আচ্ছা সি তো অনেক আগেই চলে গেছে। আচ্ছা, তারপরেও ধন্যবাদ।
ব্যাকরণ থেকে কি এমসিকিউ আসবে না, ব্যাকরণ থেকে এমসিকিউ আসবে না, বাংলা সেকেন্ড পেপার থেকে আসবে না, শুধুমাত্র আমাদের এই যে অধ্যায় যেটা আছে সেটা থেকেই প্রশ্ন আসবে। আর কার কি আছে তা একটু বলে ফেলো, আমি হচ্ছে বলো। নাহিদ আল হাসান ডান, 20-এর মধ্যে 20 পেলে সবাই কি গিফট পাবেন? হ্যাঁ, না আমাদের এখানে যারা আগে সাবমিট করবে তাদেরকে গিফট দেবো। আমাদের এখানে তো টাইম দেখা যায় কে কখন সাবমিট করলো এবং কে চুরি করতেছে কি না সব কিছুই তো আমরা দেখতে পাই। তো সব কিছুর বিচারে আমাদের যাদের ভালো মনে হবে সেটা বলবো। আচ্ছা, নাহিদ আল হাসান বলেছে অনেক সুন্দর ক্লাস হয়েছে, ধন্যবাদ ভাইয়া তোমাকে। তো আজকের ক্লাস কেমন কার লাগলো একটু আমাকে বলো, একটু আমাকে জানাই দাও ক্লাস কাদের কেমন। নাহিদ আল হাসান ধন্যবাদ ভাইয়া তোমাকে। যারা যারা সুন্দর ক্লাসের কথা বলতেছো, একজন বলছে মাহিম ভাই বিউটি, ধন্যবাদ তোমাদের সকলকে ধন্যবাদ আজকের ক্লাসটি সুন্দরভাবে করার জন্য। এবং আমরা বিশ্বাস করি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, অর্থাৎ আজকের যারা যারা কমেন্ট করছো তোমরাই হচ্ছে আগামী দিনের ঢাবিয়ান। তোমরা ভালো করে পড়বা, আমি যেই যেই জায়গা থেকে পড়িয়েছি সেই জায়গাগুলো একটু মেকআপ দেওয়ার চেষ্টা করবা। তোমরা দেখবা যে আমি ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড অর্থাৎ বোর্ডের কোশ্চেন থেকে করি নাই। মোহাম্মদ ফরহাদ বলছে গুড ক্লাস ভাইয়া। লাবিবা তানজিম বলছেন আলহামদুলিল্লাহ ভালো। অপূর্ব শীল বলছে ভালো। জান্নাতুল ফেরদৌস বলছে ভালো। আচ্ছা, তোমাদের আমি একটা ছবি নিয়ে নেই, আমার এত। অর্জুন রায় বলছে ভালো। আচ্ছা দাঁড়াও, সবাই বলছে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা গুড গুড, তোমাদেরকেও ধন্যবাদ। সাকিবা বলছে আসসালামু আলাইকুম স্যার, ক্লাসটা অনেক ভালো ছিল। আচ্ছা, তোমরা তো নোট করছো। আচ্ছা আমি বলি, এখন তোমরা তো নোট করছো না? তো তোমাদের মধ্যে সবাই আজকে নোটটা, আমার একটা ছবি নাও, আমার একটা ছবি নিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই ছবি নিয়ে তোমরা সকলে আজকের ক্লাসের নোটটা আমাদের যে এসিপি গ্রুপ আছে এসিপি গ্রুপের মধ্যে পোস্ট করবা। তোমাদের যাদের নোট সবচেয়ে সুন্দর হবে আমরা চেষ্টা করব তোমাদের জন্য কিছু একটা গিফট পাঠানোর। ওকে। আফসানা আক্তার সুখী বলেছে অনেক ভালো ক্লাস। অপূর্ব শীল বলেছে অনেক ভালো ক্লাস। আচ্ছা, তো তোমাদেরকেও সকলকেই ধন্যবাদ, তোমরাও অনেক ভালো বাচ্চা এবং তোমরা ভবিষ্যতে অনেক ভালো কিছু করবা। তোমাদেরকেও সবার জন্যই শুভকামনা। আমি চাই আমার সকল শিক্ষার্থী তোমরা যারা আসো তোমরা সকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে আমার মতো যে তোমরাও বলতে পারো যে আমার বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রনাথকে ডিলিট দেওয়া হয়েছে। তোমাদের জন্য সকলের জন্য শুভকামনা এবং শুভেচ্ছা থাকলো। দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।